হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা আমাদের পডকাস্টে যুক্ত হতে পেরেছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো যেটা মেইনলি এসইও কনটেন্ট নিয়ে আরকি। সো আমরা টুকটাক এসইও কনটেন্ট রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে আ ধারণা রাখি। যেহেতু আমরা সবাই এসইও ফিল্ডে আছি এবং হচ্ছে এসইও নিয়ে আমাদের একটা ভালোবাসাও কাজ করে। আজকের যে ভিডিওটা হচ্ছে বা হচ্ছে লাইভ প্রোগ্রামটা হচ্ছে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমডি হাসনাতুজ্জামান ভাইকে। হাসনাতুজ্জামান ভাই গত ১৪ বছর ধরে আ এসইও কনটেন্ট রাইটিং ফিল্ডের সাথে যুক্ত আছেন। দেশে ও বিদেশে বেশ কয়েকটা ভালো কোম্পানি এবং হচ্ছে সাথে তিনি কাজ করেছেন। তার নিজের কনটেন্ট রাইটিং আ যে আ প্রতিষ্ঠান তার নাম হচ্ছে টেক্সট হপার। উনি ওটার সিইও এবং হচ্ছে উনার টিম দিয়ে উনি দেশের এবং দেশের বাইরের বেশ কিছু ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করছেন আরকি। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। লুৎফর ভাই আপনাকে ধন্যবাদ আমায় মানে পডকাস্টটায় আমন্ত্রণ জানানোর জন্য। যদিও জানি না কতখানি কন্ট্রিবিউট করতে পারবো। তবে চেষ্টা আর্নেস্ট থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাসনাত ভাই আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো। আমরা আসলে এই পডকাস্ট সম্পর্কে একটা বিশেষ অ আ আইডিয়া নিয়ে আসছি আরকি। যেহেতু এআই এর যুগে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতেছি আরকি। আবার ধরেন এসইও কনটেন্ট নিয়ে এমনি শুরু থেকেই হচ্ছে আমাদের টুকটাক বেশ আ আইডিয়া ঘাটতি বা আইডিয়েশন এর ঘাটতি রয়েছে আরকি। সো ইন এনি কেসেস যে আমরা আ এসইও তো আসলে কনটেন্ট ছাড়া লিভ করতে পারি না, তাই না? বা হচ্ছে এসইও টা আসলে কনটেন্ট ছাড়া পসিবলও না। এবং আ মূলত ভালো এসইওর শুরুটাই হয় হচ্ছে ভালো কনটেন্ট দিয়ে। হাসনাত ভাই, আপনার কাছে হচ্ছে মূলত আমি একটা ছোট সময় নিবো আরকি। তো প্রথমত আমি যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার এসইও কনটেন্ট রাইটিং ফিল্ডে আপনার এক্সপেরিয়েন্সটা এটা সম্পর্কে আপনি যদি হচ্ছে আমাদের একটু ডিটেইলস এ জানাতেন। ১ম কথা হচ্ছে যে এসইও কনটেন্ট বা নন এসইও কনটেন্ট বলে কিছু নেই। কনটেন্ট ইস কনটেন্ট। তো এটা কনটেন্টের এসইও করা হয়। এটা যারা নতুন শুনছেন তাদেরকে বলি। এখানে কিওয়ার্ডস থাকে, এলএসআই থাকে, তারপরে এনএলপি কনটেন্ট অপ্টিমাইজেশন থাকে। তো এইটা অনেকে ম্যানুয়ালি করেন, এটা অনেকে টুলের সাহায্যে করেন। এটাই পার্থক্য। তা আমি ব্যক্তিগতভাবে ২০১০ সাল থেকে লেখা শুরু করি। ২০১০ সালে ভার্সিটিতে মনে হলো কিছু একটা করব। তো আমি অনেক কিছু করেছি। ১ম কথা হচ্ছে স্বাবলম্বী হব এটা চিন্তা থেকে। আম আ কোচিং সেন্টারে ইংরেজি পড়ানোর জন্য নক করেছি, ওরা নেয় নাই। এরপরে ডেস্টিনি করার চেষ্টা করেছি, হয় নাই। দেন someone told me আমার চাচাতো ভাই যে, "আমার বন্ধুর অফিসে একটা ডিকটেশনের প্রয়োজন একটু ডিকটেশনের প্রয়োজন তো তুমি ইংরেজিতে ভালো, তুমি ডিকটেট করবা নাকি?" আমি গেলাম। আমি ভাবলাম যে আমাকে দিয়ে ইংরেজি দরখাস্ত লেখাবে বা এরকম কিছু একটা। দেন দেখলাম যে না, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক শেয়ার করা বা ১০ টা ১৫ টা ওয়েবসাইটের লিংক শেয়ার করে। তখন আমি ব্ল্যাক হ্যাট এসইও হিসাবে জয়েন করলাম। আমি তখন বুঝতে পারি নাই। ২০১০ সালের এপ্রিলের ২৬ তারিখ থেকে আমার ট্রেনিং শুরু হয়। মে মাসের ৪ তারিখে আমি জয়েন করি একজন এসইও হিসেবে, ব্ল্যাক হ্যাট এসইও হিসেবে তৎকালীন ডিডেস্ক অ্যাসোসিয়েটস এ। এরপরে ২০১৩ সালে কাট টু ২০১২-১৩ সাল আমরা ব্লগের কনটেন্ট গুলোকে ইভেন্ট ব্লগিং করে এসইও করতাম। এক রাতে ব্লগ উঠে থাকতো। পরের দিন ব্লগের কোনো চিহ্ন থাকতো না। দেন আমি একটা উম ছোট্ট একটা স্টোরি আমরা রিশেয়ার করতাম, রিশেয়ার করতাম। দেখলাম যে ভাঙা, ভাঙা ইংরেজিতে লেখা। তো আমি বললাম যে, "দাদা আমি এর থেকে ভালো লিখতে পারবো।" তৎকালীন যিনি ওখানকার ফাউন্ডার ছিলেন, উনি আমায় বললেন যে, "তাহলে তুই লেখ।" তো তারপর থেকে লিখতে, লিখতে দেখলাম যে না আমার ইংরেজি ভালো। দেন আমি কাট টু ২০১২ সাল আমাকে দাদা বললেন যে, "তুমি লিখতেই থাকো মানে মার্কেটিংটা করো বাট প্রাইমারি ফোকাস শুড বি রাইটিং।" ২০১২ সালে নিজের ব্লগ করেছি। তখন টিভি শো আর মুভি নিয়ে ব্লগ করেছি ব্লগ স্পটে। দেন কেম আপওয়ার্ক ২০১৩ সালে আমার এক বন্ধু তানভীর হাসান নাম। ওর সহায়তায় স্নো লাইট এজেন্সিতে আপওয়ার্কে কাজ করা শুরু করলাম একটা এজেন্সির পার্ট হয়ে। তারপরে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্লায়েন্টদেরকে এক্সক্লুসিভ সার্ভিস দিয়েছি আপওয়ার্কে।
আমার প্রত্যেকটা আপওয়ার্কে তখন প্রজেক্ট 8-9টা, প্রত্যেকটা প্রজেক্টের বয়স 2-3 বছর, মানে এরকম আর কি। আমি শর্ট টার্ম প্রজেক্টে কাজ করতাম না, সেটা এজেন্সির হয়ে হোক আর ইন্ডিভিজুয়াল হয়ে হোক। তখন দ্য কিচেন জার্নালে লিখেছি, তখন লিখেছি একটা টেক ফোরামে মড হিসাবে ছিলাম। তারপরে সলিউশন প্রোভাইড করতাম উইন্ডোজ রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম, মানে প্রবলেমের। এর সাথে সাথে ইজাইন আর্টিকেলস ছিল, তখন লিখতাম 2012-13 সালের দিকে। তখন আমি রিলেশনশিপ নিয়ে লেখালেখি করেছি। যখন এই রিলেশনশিপ নিয়ে লেখালেখি করা ইবুক গুলো এখন খুব পপুলার, বাট তখন আমরা করেছি শুরুর দিকে। ওডেস্কের শুরুর দিকে আমরা ছিলাম। এরপরে দেখা গেল যে তখন কান্ট্রি ম্যানেজার ছিলেন সাইদুর মামুন খান ভাই। আমার সময় ওডেস্কের, এটা বহু আগের কথা। তো বুট ক্যাম্প আয়োজন করা হতো, ইয়ে হতো। তো ওডেস্কের থ্রুতেই প্রথম লাইভে আসা জীবনে। এরপর 2017 সাল পর্যন্ত দেশে বিদেশে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কথাবার্তা হতো। আমি দেশি ক্লায়েন্টদের সার্ভিস খুব একটা দিতাম না 2021 সাল অব্দি। কয়েকজন মানুষ যাদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে আলামিন ভাই, সুমাইয়া আপু। সুমাইয়া আপুকে এখন অনেকেই চিনবেন না, বাট ও যে মানুষরা চিনবেন। উনার সাথে কাজ করার বিতর্কিত অভিজ্ঞতা সবার ছিল, বাট আমার অভিজ্ঞতা ভালো ছিল আর কি। তো আলামিন ভাইয়ের সাথে একটানা 47টা প্রজেক্ট করি আমি। পাশাপাশি বিদেশি দ্য কিচেন জার্নালে লিখতাম। তারপরে তখন হাবস্পটের ব্লগ প্ল্যাটফর্মে লিখতাম। তার এটা করতে করতে 2000, তখন আমি ডিডেস্ক অ্যাসোসিয়েটস এও কর্মরত। 2013 সালের দিকে নিজের ওয়েবসাইট আমি তৈরি করি মুভির উপরে। এটা 2016 সালের জুন পর্যন্ত চলে। এরপরে 2017 সালে পুনরায় আবার সার্ভিসে মনোনিবেশ করি। উই থিঙ্ক উইন উইন একটা কোম্পানি ছিল। আহ, তো সেইখানে আহ, উম, করতে করতে আস্তে আস্তে 2019 সালের দিকে নিজের কোম্পানি ফাউন্ড করা হয়। 2019-এর 10 অগাস্ট থেকে টেক্সট হপার সিরিয়াসলি কাজ করা শুরু করে আর কি। এই তো তারপরে সে কাট টু 2025 সাল, এখনো লেখালেখি নিয়েই আছে। ওয়ান্ডারফুল একটা জার্নি ভাইয়া। সো আমরা আসলে আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এআই এর যুগে কন্টেন্ট নিয়ে আরকি, মানে হচ্ছে বা আর্টিকেল বা হচ্ছে আমাদের আসলে র‍্যাংকিং করার যে মূল যন্ত্রটা আরকি, এটা নিয়ে আরকি কথা বলতে চাচ্ছিলাম। সো আপনি যদি একটু আমাদের এই বিষয়ে একটু আইডিয়া দিতেন যে হচ্ছে একটা রাইটিং এর মধ্যে মানে ১ম যে কোয়েশ্চেনটা, আমরা কিছু কোয়েশ্চেন নিয়েছিলাম। সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে একটা কনটেন্ট ছিল যে কোয়ালিটিফুল কনটেন্টের প্যারামিটার গুলো কি আরকি? সো আপনি একটু বেসিক থেকে শুরু করে কোয়ালিটিফুল কনটেন্টের প্যারামিটার গুলো যদি হচ্ছে আমাদের একটু সামনে তুলে ধরতেন আরকি। এখানে এআই আর নন এআই বলে কথা নাই। আপনি কনটেন্ট লিখছেন। ঠিক আছে? এআই অনেকের কাছে টুল, অনেকের কাছে হিন্ড্রেন্স। তার কারণ অনেক ক্ষেত্রে এআই সঠিক ডেটা দিতে পারে না এখনো। আমি গতকালকে কপিরাইটিং বিষয় নিয়েই গবেষণা করছিলাম আমার ফিল্ডে। যে একটা কপিরাইটিং এর একটা কনসেপ্টকে আমি সহজে ব্যাখ্যা করব, সেক্ষেত্রে অন্যান্য আ ইয়েরা কি করছে। তো Google এর এআই সার্চ কনসোল তখন আ আমাকে কোনো জেনারেটিভ ডেটা দেখায়নি। কপিরাইটিং বিষয়ে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে। অন্যান্য বিষয়ে আবার দেখিয়েছে। সো এটার মূল জিনিসটা হচ্ছে কনটেন্ট। এটা আপনি এআই দিয়ে করেন আর এআই এর বাইরে দিয়ে করেন। এখন কথা হচ্ছে যে এই কনটেন্টের মূল প্যারামিটার গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি যেটা আ দিচ্ছেন, আ অনেকেই মনে করে হাসনাত ভাই লং ফর্ম কনটেন্ট পছন্দ করে। না, কনটেন্টের একটা ক্লিয়ার ভাষা থাকতে হবে বা ক্লিয়ার মেসেজ থাকতে হবে। এই মেসেজটা আপনি ১,০০০ ওয়ার্ডে দেন, ১৫০০ ওয়ার্ডে দেন, আপনার ব্যাপার। এবং কনটেন্টের কিওয়ার্ড এবং এলএসআই গুলো বেটার টার্গেটেড ওয়েতে থাকলে পরে সেটা আপনি এআই দিয়ে করেন বা ম্যানুয়ালি করেন, আপনার কনটেন্ট র‍্যাংক করবে। এবং আ সম্ভবত আপনি বা একটা বিষয় নিয়ে গবেষণা করছেন কিছুদিন আগে, কোয়েরি ফ্যান আউট বিষয়টা নিয়ে, এবং Google কিভাবে ডেটা দেখায়। সেইগুলো চিন্তা করার পরে সেই রিলেটেড এনএলপি অপ্টিমাইজেশন বলেন, কিওয়ার্ডের প্রপার ইউসেজ বলেন। অনেকে বলে যে ১ম এর প্যারাতে ১ টা কিওয়ার্ড বা ২ টো কিওয়ার্ড থাকলে ভালো হয়। ১ম প্যারাতে যদি কোনো কিওয়ার্ডও না থাকে তাহলে সেই কিওয়ার্ডের জন্য Google অনেক সময় ইনটেন্ট ম্যাচ করে র‍্যাংক করায়।
তো এই জিনিসগুলো বেসিক্যালি কন্টেন্ট গুড থাকতে হবে, কন্টেন্ট একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে, কন্টেন্টের একটা কনসাইজ মাপ থাকতে হবে যে 1,000 1,200 বা 2,000 যখন যেটা লাগে সেটা, কিন্তু আননেসেসারিলি কন্টেন্ট বাড়ানো যাবে না, জার্গন দেয়া যাবে না। তারপরে আমি যেটা করি, কন্টেন্টের প্যারাগ্রাফ গুলো ছোট ছোট রাখি, কন্টেন্টের যে ভাষাটা, সেই ভাষাগত দক্ষতাগুলো ঠিকঠাক রাখি, কন্টেন্ট এরর ফ্রি রাখি, অফকোর্স দ্যাট গোজ উইদাউট সেইং। এরপরে কন্টেন্টের ভাষা প্রাঞ্জল রাখি, অর্থাৎ অনেকে বলে ক্লাস 5-এর বাচ্চা যেন বুঝতে পারে। আমার কথা হচ্ছে যে আমার টার্গেট অডিয়েন্স যেন বুঝতে পারে। টার্গেট অডিয়েন্স যদি পিএইচডি হোল্ডার হয় তাদের জন্য আমি সেই ভাষায় লিখবো। টার্গেট অডিয়েন্স যদি আমার একটা কনসেপ্টের সাথে পরিচিত হয় তাহলে সেই কনসেপ্টটা আমি আলাদা করে ব্যাখ্যা করব না। আবার কনসেপ্ট যদি টার্গেট অডিয়েন্স যদি আমার কনসেপ্ট সম্পর্কে না জানে, সেখানে আমার কনসেপ্টের ব্যাখ্যা করাটা প্রয়োজন হবে, ডিপেন্ডিং অন হোয়াট পিপল আই এম রাইটিং ফর, হুইচ পিপল আই এম রাইটিং ফর অ্যান্ড হোয়াট আই এম রাইটিং। এইটার উপর ভিত্তি করে আমার কন্টেন্টের ধাঁচ পরিবর্তন হবে। এই জিনিসটা আপনার টুকটাক লেখালেখির প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যারা নতুন শিখছে তাদের জন্য আমি বলবো নিজের কন্টেন্টের মানে গ্রামার বা ইংরেজির যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে পলিশ করেন, পলিশ করে কিছুদিন ম্যানুয়ালি লিখেন 1-2 বছর। কারণ আপনি স্কিল্ড পারসন হলে আপনি যদি এআই ইউজ করেন তাহলে সেটা আপনাকে এক ধরনের রেজাল্ট দেবে। আবার আপনি যদি এআই ব্যবহার করে রাইটার হন তাহলে ইফ আই টেক ইউর এআই অ্যাওয়ে ফ্রম ইউ অ্যান্ড টেল ইউ টু রাইট, আপনি পারবেন না। তখন আপনি ওই ব্যর্থ তর্কে জড়াবেন যে কেন এআই দিয়ে কন্টেন্ট দিলে কি হবে না হবে। এটা একটা ট্র্যাপ। এটা আমরা বলি যে একজন রাইটারকে ফিল্টার করার কৌশল, যে আপনি এআই ছাড়া লিখতে পারেন কিনা। ইফ ইউ আর কনফিডেন্ট যে এআই ছাড়া লিখতে পারেন তাহলে এআই কে ব্যবহার করেও লিখতে পারবেন। হুম। মোদ্দা কথা, আপনাকে রাইটার হতে হবে, আপনাকে এআই ইউজার হলে চলবে না। হ্যাঁ, এখন কিছু কিছু আহ, আহ, ইয়ে আছে, কিছু কিছু আপনার নিশ আছে যেখানে প্রোগ্রামেটিক এসইও ভালো কাজ করে, যেখানে কম্পিটিটর ঠিক নেই। সেই সব জায়গায় আপনি এআই ব্যবহার করে শর্ট টার্ম ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে লং টার্ম রাইটিং ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ রাইটার সার্ভাইভ করতে গেলে নিজে রাইটার হতে হবে। দেন আপনি এআই ইউজ করেন, প্রবলেম নাই। যেমন আমি এআই ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না, দ্যাটস মাই চয়েস। একজন রাইটার এআই ইউজ করতে পারেন, দ্যাটস হিজ চয়েস, কিন্তু আদতে তাকে রাইটার হতে হবে। তিনি যদি ইংরেজি কম বুঝে এআই ইউজ করেন তাহলে 10 জন যে প্রম্পট দিচ্ছেন সেই প্রম্পটটাই তিনি তার ভাষায় দিলেন, মোরলেস পারমুটেশন কম্বিনেশন করে এআই সেম লেভেলের ডেটাই দেখাবে। এখন আপনি যেহেতু রাইটার না, আপনি বুঝতে পারছেন না যে রাইটার ডাটার তারতম্য কতটা হচ্ছে, কিন্তু আপনার মতন 5 জন যদি একই নিশে একই টপিকে লেখে তাহলে দেখবেন যে ওই টপিকে ভেরিয়েশন অনুযায়ী এআই ডাটা ভেরিয়েবল অনুযায়ী ওই ধরনের ডেটা দিচ্ছে। সো কোরে রাইটার হন, রাইটিং রিলেটেড বইগুলা পড়েন, রাইটিং এক্সারসাইজ করেন একটা দিনের 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে, রিসার্চ লেভেলটা, নিজের রিসার্চের লেভেলটা আপনি ইমপ্রুভ করেন। রিসার্চের বিভিন্ন টেকনিক্স আছে, তারপরে কপি রাইটিং এর বিভিন্ন মেসেজ আছে। যেমন আমি যদি বলি, আমি গবেষণা করছিলাম যে বা আমি আমার নিজের চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য গবেষণা করছিলাম, প্লাস নিজের এক্সপিরিয়েন্স গুলো ড্র করছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়ান মেসেজ, মানে দ্য রুল অফ ওয়ান ইন কপিরাইটিং। অর্থাৎ আপনার পুরো কপিরাইটিং মেথডে, এটা ব্লগ রাইটিং এর ক্ষেত্রে বলছি না, কপিরাইটিং মেথডে একটাই মেসেজ থাকবে। পুরো আর্টিকেল ওই একটা মেসেজকেই সাপোর্ট করবে, ওইটার ফোরেই মানে স্টোরি দেবে, ওইটার ফোরেই টেস্টিমোনিয়াল হাজির করবে, ওইটার ফোরেই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবে। ওই ওয়ান রুলটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য বেটার হবে কন্টেন্ট লেখা, যেহেতু আপনি রুল অফ ওয়ান জানছেন। যদি আপনি রুল অফ ওয়ান না জানেন তাহলে আপনি ওই জায়গাটাতে এআই এর উপর ডিপেন্ড করছেন। এখন এআই যদি আপনাকে ওই ক্ষেত্রে ডেটা ভুলও দেখায়, আপনি ক্রস চেক করতে পারবেন না। যদি আপনি রুল অফ ওয়ান সম্পর্কে জানেন, একজন মোটামুটি লেভেলের কপিরাইটার হন, তাহলে এআই এর ভুলগুলো ধরে সেই অনুযায়ী ক্লিয়ার করতে বা গোলগুলো ক্লিয়ার করতে আপনার সুবিধা হবে। এআই এর যুগে আপনি ভালো মতো রাইটিং শেখেন, তারপরে এরা এআই কে একটা টুল হিসাবে ইউজ করেন। একজন দক্ষ রাইটার একটা এআই কে যেভাবে ইউজ করবে, একজন অদক্ষ রাইটার এআই কে সেভাবে ইউজ করবে না। ইট জাস্ট সো হ্যাপেন্স যে আমার এআই কে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় না, এই জন্য আমি করি না। দ্যাট ডাজ নট মিন আই এম এগেনস্ট ইট। অনেকে মনে করে হাসনাত ভাই করলি এআই এর বিরুদ্ধে কাজ করে বা কথা বলে। না, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন রাইটার হিসেবে, পাওয়ার টু ইউ। তো কিন্তু আগে রাইটার, এটাই হচ্ছে কথা ভাই। রাইটার না হলে হবে না। নিজে কিওয়ার্ড ইউসেজ ভালো মতো শিখতে হবে, তারপরে
লেখার টোন বদলানোটা, লেখার বিভিন্ন টোনে, তারপর কাদের জন্য লিখছি এটা বের করার জন্য রিসার্চ ইম্পেকেবল হতে হবে। যাদের জন্য লিখছি তারা যে ধরনের ভাষা ব্যবহার করে, তারা যেখানে যায় যে ধরনের এই বিষয়টাকে বা যে বিষয়ে আপনি লিখছেন সেই বিষয়টা আলোচনা করতে গেলে যে ধরনের লিঙ্গুইস্টিক্স ব্যবহার করে সেই ধরনের লিঙ্গুইস্টিক্স আপনার লেখায় দিতে হবে। পারলে ৮-১০ জনের সাথে কথা বলতে হবে। মোস্ট ইম্পোর্টেন্টলি আপনার ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। তার সাথে রেগুলার মিটিংস করতে হবে। অনেক ক্লায়েন্ট বলেন যে, "আমি ব্যস্ত, আমি এই সময় মিটিং করতে পারবো না বা ইয়ে করতে পারবো না।" নো, অ্যাজ আ রাইটার ইউ শুড পুশ ইউর ক্লায়েন্ট টু মিট এবং তার প্রজেক্ট সম্পর্কে ব্রিফ গুলো প্রপারলি নিয়ে তারপরে লেখা। না হলে পরে আপনি তার কাছ থেকে হ্যান্ডস অন যে ডেটা পাবেন, যে এক্সপেরিয়েন্স পাবেন যেটা আপনার লেখার উপরে ডিপেন্ড করবে, আ মানে রিফ্লেক্ট করবে, সেই ডেটাগুলো আপনি মিস আউট করছেন যদি আপনার ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন ভালো না হয়। সো সবকিছুর প্যাকেজই একটা রাইটার। এআই সেখানে একটা টুল। এআই শুড নট বি দ্য কোর অফ ইউর রাইটিং স্কিলস। Your writing skills should be the core of how you use your AI at hand or don't use it at all. এটাই ভাই, আর কিছু না। ঠিক আছে বেসিক্স ভাই, গুলো আমরা এখনো হচ্ছে কাজ করে। হ্যাঁ, আমরা ওই জিনিসটা বুঝতে পারছি এবং হচ্ছে মনে হয় যে সেই এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে পেয়ে যাব ভিডিওতে। আর আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে একটু কথাবার্তা বলি। যে হাসনাত ভাই যে জিনিসটা আসলে তুলে ধরলেন সেটা হচ্ছে যে এআই আপনি ইউজ করছেন নাকি এআই আপনাকে ইউজ করতেছে আরকি সেইটা আপনার হচ্ছে ফাইন্ড আউট করে নিতে হবে আরকি। মানে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন সেটা কি আপনি বা লিখতে চাচ্ছেন বা কোনো কিছু বের করতে চাচ্ছেন সেটা কি আপনি বের করছেন না এআই যা দিচ্ছে সেটার উপরে আপনি খুশি হচ্ছেন? সো আ এইখানে একটা বড় চিন্তাভাবনার বিষয় আছে আরকি। সো এটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে কোনো একদিন আলোচনা করব। তো আমি আসলে আরেকটা বিষয় একটু নজর দিতে চাচ্ছি যে হচ্ছে এসইও কনটেন্ট রাইটিং নিয়ে যেহেতু আমাদের টপিকটা, বাট যেহেতু এআই এর যুগটাতে আমরা হচ্ছে এআই ওভারভিউ দেখতেছি। এআই ওভারভিউর কারণে আমরা যতটুকু ধারণা করতেছি এবং হচ্ছে যতটুকু দেখতে পাচ্ছি ইমপ্রেশন বাড়লেও আমাদের হচ্ছে ক্লিকের সংখ্যাটা কমে যাবে। সো আমাদের সেলস কপি বা হচ্ছে এআই আমাদের যে হচ্ছে কনটেন্টটা সেই কনটেন্টটা কিরকম হওয়া উচিত বা সেলস কপির ব্যাপারে হচ্ছে আমাদের কি ধরনের গুরুত্ব দেওয়া উচিত যাতে করে আমরা একটা রাইটারকে মানে একটা ভিজিটরকে আমাদের কাস্টমারে আ মানে হচ্ছে নিয়ে আসতে কাস্টমার করতে পারি আরকি। বা হচ্ছে আমরা যদি এসইও এক্সপার্ট হিসেবেই চিন্তা করি তাহলে আমাদের আসলে আল্টিমেট গোলটা হচ্ছে বিজনেসটাকে মানে হচ্ছে গ্রো করা। সো ওই বিজনেসটাকে গ্রো করতে চাইলে আমাদের আসলে কনটেন্টের উপরে বা হচ্ছে আর্টিকেলের উপরে তো অনেক মানে হচ্ছে দিতে হয়, এফোর্ট দিতে হয় আমাদের। সো সেলস কপি রাইটিংটা আসলে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি বা হচ্ছে একজন এসইও এক্সপার্ট এর এই সম্পর্কে কি ধরনের নলেজ রাখতে হয়? এটা নিয়ে যদি হচ্ছে হাসনাত ভাই আমাদের একটু ডিটেইলস এ জানাতেন। এখানে সবচেয়ে ভালো হয় যে যদি আপনার রাইটার এবং এসইও পারসন ভিন্ন হয় এবং তাদের মধ্যে মানে কথাবার্তা বা তাদের মধ্যে যেন যদি হয়, আপনার কমিউনিকেশনটা ঠিক থাকে। যদি আপনার রাইটার অর্থাৎ রাইটার হিসেবে আপনি যদি ভালো এক্সপেরিয়েন্সড হন, তাহলে আপনাকে সেই জায়গায় হিট করতে গেলে দেখা যাচ্ছে যে আপনি নিজেই সবকিছু করতে পারলেন। এভরিথিং ফ্রম মানে ডেটা স্ট্রাকচার, তারপরে সরি, ১ম এ হচ্ছে মিটিং, তারপরে প্রজেক্ট ব্রিফ, তারপর প্ল্যানিং, তারপরে রিসার্চ, তারপরে স্ট্রাকচারিং কনটেন্ট, তারপরে কনটেন্ট রাইটিং, তারপরে হচ্ছে আপনার এডিটিং। এই জিনিসগুলো আপনি নিজে করতে পারলেন এবং অ্যালং দ্য ওয়ে আপনি কনটেন্টের কিওয়ার্ড গুলো বসায় নিতে পারলেন। আপনার যদি মনে হলো যে এই কিওয়ার্ডটা এটার সাথে যাবে, রিলেট করবে, এটা আপনি বসায় নিতে পারলেন। এইটা একজন এক্সপেরিয়েন্স রাইটার করতে পারেন। যদি আপনি রাইটার হন, ধরেন ২-৩ বছর ধরে লিখছেন। আপনি এখনো ব্রিফের জন্য ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট। একটা প্রায় প্রত্যেকটা নিশই আপনার জন্য নিউ। আপনি ১০টা-১৫টা নিশে কাজ করেছেন কিন্তু প্রত্যেকটা নিশ আপনার জন্য নিউ। তাহলে হবে কি যে আপনি একজন এসইও পার্সনের সাথে কথা বলেন আপনার ক্লায়েন্টের সাথে, আ বা আপনার ক্লায়েন্টই যদি এসইও করেন তার সাথে কথা বলেন এবং তাকে বলেন যে আমি লিখব এবং আপনি আমাকে কিওয়ার্ড গুলো দিবেন। কিওয়ার্ড গুলো কোথায়, কোথায় বসালে আপনার সুবিধা হবে এটা একটু আমায় বলবেন। এটা সম্পর্কে একটা আইডিয়া দিবেন। এরপরে আমি কয়েকটা কিওয়ার্ডে এটা অপ্টিমাইজ করে দেখব হাউ ইট পারফর্মস। একটা লেভেল অফ পারফরম্যান্স আপনি এনশিওর করতে পারবেন যেহেতু আপনি রাইটার সম্পর্কে মানে রাইটিং সম্পর্কে এক্সপেরিয়েন্সড। এরপরে ওয়ার্কিং টুগেদার উইথ ইওর ক্লায়েন্ট অ্যান্ড ইউ, আপনি ওই জিনিসটাকে ফুলফিল করতে পারবেন। ইন দ্য মিন টাইম আপনি ক্লায়েন্টের সাথে কাছ থেকে কাজ করে শিখে নেবেন যে তার এসইও প্যারামিটার কি, তার মাইন্ডসেট কি। যেমন এই ক্ষেত্রে আমাকে আলামিন ভাই অনেক কিছু শিখিয়েছেন। ১ম এর দিকে আমি শুধুমাত্র কিওয়ার্ড ইনকর্পোরেট করে লিখতাম। ২টো ৩টা ওয়ার্ড থাকলে হবে বা ফ্রেজ থাকলে হবে এটা উনি বুঝিয়ে দিতেন। এরপরে একদিন ক্যান্ডিড একটা আলাপে আমরা বললাম যে এটা নিয়ে এরকম। আমার ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে জ্ঞান ছিল। উনাকে আমি বললাম যে গ্রে হ্যাট আর ব্ল্যাক হ্যাট এর মধ্যে পার্থক্যটা কি তাহলে এরকম? বলে হ্যাঁ, এটা গেস্ট লিংকের
বা গেস্ট পোস্টের অথেন্টিসিটিটাই পার্থক্য মূলত, কিন্তু আমরা এখানে টাকা দিয়ে করি বলে এটা গ্রে হ্যাট বা এই ধরনের কিছু জিনিস ক্লায়েন্ট আপনাকে বলবে ক্যান্ডিড আলাপে, যদি আপনার লং টার্ম আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে চান। কিন্তু লেখার ক্ষেত্রে প্রথমে আমি বলবো অ্যাজ এ রাইটার আপনি লেখার উপরেই ফোকাস করেন। আপনার এগেইন আমাকে রিপিট করতে হচ্ছে, কিন্তু আপনার ডেটা মাইনিং স্কিলস বা রিসার্চের স্কিলটা চমৎকার থাকতে হবে। একটা সেলস পেজ, একটা প্রোডাক্টের সেলস পেজ লিখতে গেলে সাধারণত অনেকে রিসার্চ এবং বেনিফিট ছুড়ে মারে, যে এইটার রিসার্চ, সরি, ডেটা এবং বেনিফিট, যে এটার ফিচার, এটার বেনিফিট এইটা, এটার ফিচার, এটার বেনিফিট এইটা। আমি একটু ভিন্নভাবে করি। আমি করি যে আচ্ছা ঠিক আছে, যেমন ধরেন বাংলাদেশের দুটো প্রধান কোম্পানি যদি থাকে, হাউর বাউর এবং প্রোটিন মার্কেট। আমি যদি প্রোটিন মার্কেটের জন্য সেলস পেজ লিখি একটা, তাহলে তাদের কোন জিনিসটাকে আমি হাইলাইট করব এটা দেখি, কারণ সবাই তো আজকাল মানে ইয়েতে আপনার অনলাইনে পণ্য অর্ডার করে অর্ডার দেয়, দারাজও দেয়, তারপরে হাউর বাউর আছে যারা দৈনন্দিন পণ্য দেয়, মাছ দেয় বিশেষ করে, আর প্রোটিন মার্কেটও মাছ দেয়। তাহলে যদি আমি বলি যে আমাদের কাছ থেকে কিনলে দ্রুততম সময়ে পাবেন এই সেই হাবিজাবি এগুলো ওগুলো বলি, বললে পরে তো আর 10টা ক্লায়েন্টের মতন আর 10টা লেখার মতো হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, তখন আমি দ্য রুল অফ ওয়ান ফলো করি সেলস পেজ লেখার ক্ষেত্রে। অর্থাৎ প্রোটিন মার্কেটের 10টা ফিচার থাকতে পারে, কিন্তু কোন একটা ফিচার তাকে অন্যদের থেকে আলাদা করে, দ্যাট হ্যাপেন্স টু বি, আমি এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেয়ার প্যাকেজিং। মানে প্রোটিন মার্কেটের প্যাকেজিংটা অন্যতম সেরা। আপনি যদি চিটাগং এ অর্ডার দেন ঢাকা থেকে বসে, আপনার পণ্যটা অক্ষত হয়ে আপনার কাছে পৌঁছাবে উইদাউট লিকিং অর ড্রুলিং। তাদের প্যাকেজিংটা এত ভালো। তো আমি ওই জিনিসটাকে পুঁজি করে যদি আমি বলি ওই ইউনিক অ্যাঙ্গেল, যে প্যাকেজিং, তোমাকে তো সবাই ডেলিভারি করে পণ্য, তুমি ডেলিভারি করার পরে পণ্য পেয়েও যাচ্ছ, খাচ্ছ, কিন্তু পণ্যটার গুণগত মান কি ঠিক থাকছে? সেই ক্ষেত্রে আমরা ফোকাস করি, আমরা আমাদের পণ্যটার প্যাকেজিংটা এমন করে করি যেন পণ্যটা টাটকা থাকে ইভেন আফটার 2 ডেজ। এরকম একটা টাইমলাইন দিয়ে দিলাম। ওই একটা মেসেজকেই আমি রিইনফোর্স করি আমার কাস্টমার ফিডব্যাক দিয়ে। আমার হিরো সেকশনে তো বটে, হিরো সেকশনে প্রপোজিশনটা রাখলাম যে আওয়ার প্যাকেজিং ইজ ইমপেকেবল। এরপরে আমি বললাম যে কেন আমাদের প্যাকেজিংটা গুরুত্বপূর্ণ। তারপরে আমি বললাম যে প্যাকেজিং দিলে পরে খাবারের মানের উপরে প্যাকেজিংটা কিভাবে প্রভাব ফেলে। এরপরে বলবো যে আমাদের প্যাকেজিং, ইউনিক প্যাকেজিংটার ফলে তুমি খাবারের কোন কোন গুণগত মানটা অক্ষুণ্ণ পাচ্ছ এবং এটা নিউট্রিশনাল ভ্যালু কেমন। এরপরে বলবো যে আমাদের কাস্টমাররা এটা এটা ভাগ মানে ইয়ে করছে। এরপরে আমি বলবো যে আমাদেরকে শর্টে তুমি কিভাবে কন্ট্যাক্ট করতে পারবা। এভাবে করলে দেখা যাচ্ছে 700 থেকে 1000 ওয়ার্ডের একটা সেলস পেজ তৈরি হয়ে যাবে, যেখানে আমার কন্টেম্পোরারি পার্সন গুলো 10টা বেনিফিট আর ফিচার আর বেনিফিট নিয়ে কথা বলছে, আমি একটা মেসেজকে রিইনফোর্স করলাম করে একটা সেলস পেজ তৈরি করলাম। এটা আমার ইউনিক থট। কেন করলাম? কপি রাইটিং এ ইউ আর নট রাইটিং ফর এভরিবডি। কপি রাইটিং এর ক্ষেত্রে আপনি সবার জন্য লিখছেন না। আপনার আইডিয়াল কাস্টমার অ্যাভাটার বা আইডিয়াল কাস্টমার যিনি, তার একটা ফ্রেমওয়ার্ক আপনি তৈরি করে নিচ্ছেন বায়ার পার্সোনা থেকে। ওই বায়ার পার্সোনার জন্য আপনার প্ল্যানিং, আপনার স্ট্রাকচারিং, আপনার রিসার্চ ইম্পেকেবল হতে হবে। ইম্পেকেবল হবার পরে আপনি সেই জিনিসটা নিয়ে ঠিকঠাক করবেন যে কিভাবে কি করতে হয়। তো সেই জন্য আপনার রুল অফ ওয়ান এর মেসেজটা ইম্পর্টেন্ট, যে আমি রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম প্রোটিন মার্কেটে সবকিছু 8-10 জনের মতো, বাট এদের প্যাকেজিংটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। এদের প্যাকেজিংটা অন্যরা এভাবে করে না। তো ওই প্যাকেজিং এর মেসেজটা ধরে আমি রিইনফোর্স করলাম। আপনার কপিটা একটা নির্দিষ্ট মানুষের জন্য হতে হবে, সবাই আপনার কাস্টমার না। আপনার কপিটা একটা নির্দিষ্ট মেসেজ ক্যারি করতে হবে। সেই মেসেজটাকে রিইনফোর্স করার জন্য স্টোরি বলতে হবে আপনাকে। স্টোরি টেলিং অ্যাপ্রোচ যেটা আমি বলি 2 থেকে 3 লাইনে। যে আমি তো আগে খুব ভালো মনে করতাম সবগুলোকে, আমি যে কোনো ধরনের কুরিয়ার থেকে অনলাইনে বাজার করে নিয়ে আসতাম, বাট আনটিল আই ফাউন্ড প্রোটিন মার্কেট, আমি দেখলাম যে আমার খাবারের স্বাদগুলো ভিন্ন হলো রান্না করার সময়। হোয়েন আই ডাক ডিপ আই ফাউন্ড আউট যে আমি টাটকা পণ্য রান্না করছি, আর অন্যান্য পণ্যগুলো কিছুটা ডিগ্রেড হয়ে যেত, এই জন্য স্বাদে ভিন্নতা আসে। এই একটা স্টোরিটা আপনার নিউট্রিশনাল বিলিফটাকে রিইনফোর্স করে। তারপরে আপনি যাবেন অন্য কোনো জায়গায়, যে সেই জায়গায় আপনার কাস্টমার ফিডব্যাক থাকবে, আপনার ডেটা ইনফার করা থাকবে যে নিউট্রিশনাল ভ্যালুটার পার্থক্যটা ঠিক কতটুকু একটা প্যাকেজড আইটেমে আর একটা
লেস প্যাকেজড আইটেমে। তো এইভাবে করে রিইনফোর্স করলে দেখবেন যে আপনার আর্টিকেল আগে 2000 জন পড়তো, কিন্তু 10 জন সেখান থেকে সিটিএ তে ক্লিক করে, ও আচ্ছা, সিটিএ টা ক্লিয়ার রাখবেন। মানে পুরো আর্টিকেলে এক জায়গায় বুক ইওর মিটিং করবেন, আরেক জায়গায় বাই ফ্রম আস করবেন না। যদি আপনার মিটিং বুক করার গোল থাকে, এন্ড গোল থাকে, মেক শিওর ইউ রিইনফোর্স দ্যাট থ্রু আউট ইউর সেলস কপি। অন্য কোনো জিনিস নয়, শুধু বুক আ মিটিং বা কন্ট্যাক্ট আস। তো সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনার আগে আর্টিকেল 2000 জন পড়তেন, এখন 200 জন পড়ছেন। কিন্তু ট্রিক ইজ 200 জনের মধ্যে থেকে 30 জন কিনছেন আপনার পণ্য, কিন্তু আগে কিনতেন 10 জন। কিন্তু কনভার্সন অপটিমাইজেশনটা বেটার হবে যদি আপনি টার্গেটেড কপি লিখতে পারেন। টার্গেটেড কপি লেখার জন্য কি, কি করতে হবে অ্যাজ এ রাইটার, আপনাকে কোন, কোন জায়গায় এক্সপার্ট হইতে হবে, এইটা আমি আপনাকে বলে দিলাম। এটা শুধু আমি না, অ্যালেক্স হরমোজি বলে, তারপরে ক্রিস্টি হাইন্স বলে। এরপরে এই ফান্ডামেন্টালটা জানার পরে ওরা এটাকে রিইনফোর্স করার জন্য বা এটাকে সাপোর্ট করার জন্য এআই ইউজ করে। এটাই পার্থক্য, বা করে না। এটাই জি। পার্থক্য। যেমন স্টিভেন ক্যাং এআই ইউজ করার বিপক্ষে, তার এসইও সিগন্যালস ল্যাব গ্রুপে। আমার কাছে মনে হয় না যে আমি একটা মানে 10 মিনিটে একটা আর্টিকেল লিখে সেটাকে 1.5 ঘন্টা ধরে এডিট করব। তার থেকে 1.5 ঘন্টা ধরেই আমি আর্টিকেল লিখবো। ওইটার মধ্যে, মধ্যে আমি এডিট করব যাতে পরবর্তীতে আমাকে আর 1.5 ঘন্টা এক্সট্রা করে খরচ করতে না হয়। এটা আমার ফিলসফি। অনেকের জি। ফিলসফি ভিন্ন থাকতে পারে। জি, গত পরশুদিন বোধহয় হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আরকি একজনের সাথে। সেটা হচ্ছে যে এআই যে অ্যান্সারটা আমাকে ২ সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে, ওই কনটেন্টটা আমি পাবলিশ করে আ বা হচ্ছে ওই কনটেন্টটার জন্য এআই আমাকে র‍্যাংকে দেবে বা হচ্ছে এআই ওভারভিউ তে আমাকে নিবে। এটা চিন্তা করাটা আসলে বোকার স্বর্গে বসবাস করার মতোই। তো ভাই এখানে একটা জিনিস হচ্ছে আমরা এআই ইউজ করব বা হচ্ছে করছি এবং হচ্ছে এটা না করাটা আসলে ভালো কি খারাপ এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের কথাবার্তা হইতে পারে। বাট আমি হুম। আসলে জানতে চাচ্ছি যে হচ্ছে যে অ্যাজ এ রাইটার আপনি হচ্ছে এআই দিয়ে লেখেন আর হচ্ছে হিউম্যান রিটেন করেন। আপনার একটা প্রসেস থাকে যে ইনফরমেশন ফাইন্ড আউট করার, তারপর হচ্ছে ডাটা গুলো গ্যাদার করার আরকি। তো এই বিষয়ে যদি হচ্ছে আপনি আমাদের একটু গাইড করতেন আরকি যে হচ্ছে যারা আমাদের এখানে অনেকেই আছেন যারা হচ্ছে সিইও এক্সপার্ট ২-১ জন হয়তো মানে হচ্ছে কিছু অংশ হয়তো রাইটার আছেন। তো সবাইকে যেন হচ্ছে একটু আপনার আমি ইয়াতে আমার একটু পুরো গাইড পায় আরকি। প্রসেসটা বলছি, হ্যাঁ? আমি 10 মিনিট বা 5 মিনিট 10 মিনিটে আমার পুরো প্রসেসটা বলছি। ১ম কথা হচ্ছে, আমি জি, প্রজেক্ট নেয়ার আগে কিছু প্যারামিটার ফিক্স করে নেই। আমি ক্লায়েন্টকে বলে দেই যে আমি মিটিং এর জন্য আপনাকে ডাকবো। আপনাকে মিটিং করতে হবে। মিটিং করতে হবে অ্যাজ এন মিটিং এ একটু প্রেজেন্ট থাকতে হবে কষ্ট করে। হ্যাঁ? আ আপনি আমার ক্লায়েন্ট, অন্য কেউ না, আপনাকে থাকতে হবে। সেটা মাসে ২ দিন হোক বা মাসে ৪ দিন হোক। মানে প্রতি সপ্তাহে ১ বার করে। কারণ ইটস ইউর কনটেন্ট ম্যান। হ্যাঁ? এবং আপনাকে আমি যদি ইন্টারভিউ করি আপনার প্রোডাক্ট অনুযায়ী বা প্রোডাক্টের বিষয়ে, তাহলে ইউ আর দ্য বেস্ট পারসন টু সোর্স মি ইওর ইনফরমেশন। নাইস। এই ক্ষেত্রে মানে 4th ডাইমেনশন বাংলাদেশী একটা কোম্পানি নাম বললাম। ওর ও ও মানে ওখানকার একজন পার্টনার ছিলেন জাবেদ ভাই, ভীষণ ভালো মানুষ। উনি আমাকে সময় দিয়েছিলেন একটা সময়ে প্রচুর। আলমিন ভাইয়ের কথা তো বললামই। তারপরে আম থিম এক্সপার্ট এর পারভেজ ভাই। আ উনি কিন্তু দারুণ ব্যস্ত মানুষ। কিন্তু আমি যখন উনাদের প্রজেক্ট নিয়ে লিখবো বা উনাদের প্রোডাক্ট নিয়ে লিখবো, তখন উনাদের প্রোডাক্ট সম্পর্কে বেস্ট ব্রিফটা উনারাই আমাকে দিতে পারবেন। উনাদের প্রোডাক্ট কি করে? মার্কেট থেকে কেন আলাদা? তারপরে আ উনাদের প্রোডাক্টের ইউএসপি কি বা ইউনিক সেলিং যে প্যারামিটার, এটা কি? উনাদের প্রোডাক্টের ক্ষেত্রে কোন, কোন মার্কেটকে অ্যাড্রেস করে? যেমন ডিভি থিম একটা যদি নিয়ে লিখি, তাহলে ডিভি থিম একটা থিম সবার জন্য না। কোনটা মিনিমালিস্টিক, কোনটা ব্লগের জন্য ভালো, কোনটা মেম্বারশিপ ওয়েবসাইটের জন্য ভালো, কোনটা কোচিং ওয়েবসাইটের জন্য ভালো। তো ক্লায়েন্টের মানে থিমটা কি কাজে ব্যবহার হচ্ছে, এটা ক্লায়েন্টই আমাকে বলতে পারবে। আচ্ছা, তারপরে ক্লায়েন্টের পজিটিভ নেগেটিভ গুলো আমাকে বুঝে নিতে হবে যে আমার ক্লায়েন্ট এটা পছন্দ করে, এটা করে না। বা আমি তারপরে কনস্ট্যান্টলি নিজেকে ইভালুয়েট করব যে আমি এটা কি তার কাজ অনুযায়ী দিতে পারবো কি দিতে পারবো না। যদি পারি দেন আই অ্যাডভান্স যে পরের ধাপে যাই, যে আসেন মিটিং করি। মিটিং এ আমার সেট কিছু কোয়েশ্চেনিয়ার থাকে সেই প্রোডাক্টের। কিছু, কিছু জিনিস বললাম। আরো যদি আমি ইয়েতে যাই তাহলে আ তো আপনার যা লিখবো, আপনার তো সবাই কনভার্ট হবে না। আপনার যারা কনভার্ট হবে না কিন্তু আর্টিকেল পড়বে, পড়ে চলে যাবে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার নেক্সট
পসিবিলিটি বা নেক্সট যে ধাপ সেটা কি, যে আপনার যে যে ভিজিটর গুলো কনভার্ট হলো না তাদেরকে নিয়ে আপনি কি ভাবছেন? তখন ক্লায়েন্ট আমাকে পুরোটা কথা বলেন যে আমরা সেকেন্ড ধাপে থার্ড ধাপে হয়তো বফু মফু বফু বা সরি টোফু মফু বফু বা টপ টপ অফ দ্য লাইন কন্টেন্ট, বটম অফ দ্য ফান মিডল অফ দ্য ফানেল কন্টেন্ট আর হচ্ছে বটম অফ দ্য ফানেল কন্টেন্ট নিয়ে কাজ করছি। যত আপনি আপনার ক্লায়েন্টকে ডিপ বা থট ইনভোকিং প্রশ্নগুলো করবেন তত আপনি ডেটা পাবেন। এই ডেটাগুলোকে দেন আমি অর্গানাইজ করি, একটা নোটপ্যাডে করি অথবা একটা ওয়ার্ডে করি, অথবা আমি যেটা বর্তমানে করছি আমার ক্লায়েন্ট মিটিং গুলো রেকর্ড করি। এটার ফলে যেটা হয় যে আমার কাছে সেট কিছু প্যারামিটার থাকে, যে এই প্যারামিটার অনুযায়ী আমাকে রিসার্চ করতে হবে। দেন আই গো ইনটু রিসার্চিং। আমি অনেকে দেখে এআই দিয়ে সার্চ করে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে। আমি এটা ম্যানুয়ালি করি, আপনি করতে পারেন, কিন্তু চ্যাট জিপিটিকে ডেটা ট্রেন করতে সময় লাগে। কাল সেদিন আমাকে রুবেল এসবিএস ভাই বলছিলেন যে আমি 1 ঘন্টা ধরে চ্যাট জিপিটির সাথে কথা বলার পরে চ্যাট জিপিটি একটা স্যাস সাইটের ডিটেইলস আমাকে দিল। তাই আমি বললাম যে আপনি 1 ঘন্টা ধরে কথা বলেছেন, দ্যাট ইজ দ্য কি। কারণ 1 ঘন্টা ধরে তাকে ডেটা ট্রেন করতে হয়েছে। ইনস্টেড আমি যেটা করি, ওই 1 ঘন্টা তো সময় আমাকে দিতেই হবে বা আধা ঘন্টা সময় আমাকে দিতেই হবে। আমি রেডিটে যাই, আমি সিমিলার কম্পিটিটর ওয়েবসাইটে যাওয়ার জন্য এআই মানে এইচরেফস ইউজ করি। তারপরে তাদের ডেটা দেখি, তাদের ওয়েবসাইট গুলো পড়ি, তাদের কন্টেন্টের ল্যান্ডিং পেজ গুলো পড়ি। এরপরে আমি কিছু যে ডিনোমিনেটর গুলো পেলাম সেই ডিনোমিনেটর গুলো আমি আমার নিজের মতন করে একটা ওয়ার্ড ফাইলে সাজাই। এটা আমার নিজস্ব ফরম্যাট আছে, এটাকে আমি বলি কালার ব্লকস। এই কালার ব্লকসে আমি সাজাই। সাজানোর পরে আমি আমার রাইটারকে দেই অথবা নিজে লিখি। এই কালার ব্লকসে আমি পুরো রিসার্চের যে ভিডিও পেলাম, যে রেডিটের যে তথ্যগুলো পেলাম, কোরাতে যে আনসার পেলাম, কম্পিটিটর যে ডেটা পেলাম, মানে ক্লায়েন্টের মিটিং থেকে যে ডেটা আমি ডিসাইড করেছি, তারপরে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যে ডেটা পেলাম। এখানে একটা জিনিস বলে নেওয়া প্রয়োজন, ক্লায়েন্টের মিটিং এ এক ধরনের কথা আসতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আর এক ধরনের কথা আসতে পারে। যখনই দেখবেন ক্লায়েন্টের ওয়েবসাইট এবং ক্লায়েন্টের মিটিং এ ক্লায়েন্টের ভাষ্য মিলছে না, ইমিডিয়েটলি গো টু দ্য ক্লায়েন্ট। আপনি কাজ শুরু করবেন না, ক্লায়েন্টের কাছে যান, যে বলেন যে আপনার ডিসক্রিপেন্সি আছে। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের এরকম পেয়েছি, ওনাদের প্রাইস পয়েন্ট মানে প্রাইসিং পেজ এবং ওনাদের ব্রিফ মানে প্রোডাক্টের ব্রিফ মিল ছিল না। আমি না লিখে ওনাদের প্রাইসিং পেজ আগে ঠিক করিয়েছি, এরপরে বা ওনাদের প্রোডাক্টের ইয়েটা ঠিক করেছি, তারপরে আমি লিখেছি। তারপরে যখন আপনি লিখবেন এবং এগুলো যখন একটা ডেটা পয়েন্টে বা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকে যখন আপনার কম্পাইলড থাকবে আপনার রিসার্চ ড্রিভেন ডেটাগুলো, এরপরে আপনার কন্টেন্টের কিওয়ার্ড ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে, এটা ইনফরমেটিভ হবে না কমার্শিয়াল ইন্টেন্টে হবে, এটার ওয়ার্ড কাউন্ট কেমন হবে, এইটা আপনিই বলে দিতে পারবেন 70% অফ দ্য টাইম। আর 30% অফ দ্য টাইম আপনাকে এআই ইউজ করতে হবে, হয়তো সার্ফার ইউজ করলেন বা ইয়ে করলেন, এটা করলেন। কিন্তু আপনি যদি ভালো রাইটার হন তাহলে আমি আপনাকে যে প্রসেসটা বললাম, ক্লায়েন্ট মিটিং, রিসার্চ এবং ডেটা গ্যাদারিং, ডেটা অর্গানাইজিং, এটার পরে আপনার মনে করেন আর কিছু প্রয়োজন পড়বে না। আচ্ছা, এরপরে আমি ক্লায়েন্টের কাছ থেকে প্রাপ্ত কিওয়ার্ড, এলএসআই, তারপরে এনএলপি গুলো মানে আমার ক্ষেত্রে এমনি চলে আসে লেখার ক্ষেত্রে। যেমন আমি যদি প্রোটিন মার্কেট নিয়ে লিখি তাহলে আমার প্যাকেজিংটা চলে আসবে, পণ্য ডেলিভারি এই কথাগুলো চলে আসবে, বিভিন্ন এন্টিটির কথা চলে আসবে এই রিলেটেড। এটা এক্সপিরিয়েন্স থেকে হয়। হ্যাঁ, এই জন্য আমি খুব ক্লিয়ার একটা মেসেজ দিই যে রাইটিং এর কোন পর্যায়ে আপনি আছেন সেই অনুযায়ী আপনি প্রজেক্ট নির্বাচন করবেন। আপনি 1 বছর হলো লিখছেন, আপনি হাই স্টেকস সাস প্রজেক্ট গুলোতে বিট করবেন না বা নেবেন না, ওইটা আপনার জন্য না। উম, যতই লুক্রেটিভ লাগুক না কেন, আপনি 1 বছর থেকে 3 বছর কারো আন্ডারে কাজ করার চিন্তা করবেন অভিজ্ঞতা অর্জনের জন্য। আই ডিড ইট ফর 5 to 7 years and it worked for me. একটা পর্যায়ে আমি একজন ক্লায়েন্টের 47টা প্রজেক্ট করার আগে সেই ক্লায়েন্টকে বাদ দেই নাই। তারপরে উই মিউচুয়ালি সেপারেটেড আওয়ার ওয়েজ। আমি যে জাভেদ ভাইয়ের কথা বললাম উনার সাথে আমি 4 বছর কাজ করেছি ব্লগ রাইটিং এর ক্ষেত্রে বিভিন্ন নিশে। আমি নিশগুলো বললাম না কারণ ওনার পারমিশন নাই। তো হুম, হুম। এই জিনিসগুলো আপনাকে এনরিচ করে। আচ্ছা, এরপরে আপনি লিখলেন। লেখার ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে একটা মেসেজ তৈরি করবেন, যে মেসেজটা আপনি রিইনফোর্স করবেন ওভারঅল আর্টিকেলের মধ্যে, অথবা 3-4টা মেসেজ, যদি আপনি খুব ভালো রাইটার হন তাহলে 2টা মেসেজ নিয়ে আপনি কম্পারেটিভ একটা সেলস পেজ লিখতে পারেন। সেলস পেজের আকার সবসময় ব্লগ পোস্টের চাইতে কম হবে। তাহলে হোয়াট ইজ মানে এটাতে আমি ওয়ার্থওয়াইল করব কিভাবে আমার অনারেরিয়াম হিসেবে?
আমি সেলস পেজটা এসইও অপটিমাইজ করার পরে কনভার্সন অপটিমাইজ করার জন্য খাটবো। এই খাটা এবং এটা সবকিছু করার জন্য আমি ৩টা দিন সময় নেই পারতপক্ষে একটা সেলস পেজ লেখার জন্য, বা ২টো দিন সময় নেই। এটার কোয়ালিটেটিভ প্রাইসটা বেশি। কোয়ান্টিটি, ওয়ার্ডের কোয়ান্টিটি বাদ দিয়ে। যাই হোক, একটা ৭০০ ওয়ার্ডের সেলস পেজ একটা ২০০০ ওয়ার্ডের ব্লগ পোস্টের ভ্যালু মানে ক্যারি করে। অফকোর্স। ঠিক আছে? তারপরে যখন আপনি লিখলেন, লেখার পরে আপনি পড়বেন। আপনার ক্লায়েন্টকে নিয়ে পড়বেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, অনেকে বলে যে, "আপনি কেন করছেন না? আপনার কেন আমাকে নিয়ে করছেন?" ভাই, প্রজেক্ট আপনার। আপনাকে নিয়ে আমি পড়ব, তার কারণ যদি কোন গ্লিচ থাকে আপনিও দেখলেন, আমিও দেখলাম, একই সিটিং এ ঠিক হয়ে গেল। বা এসইও এর প্যারামিটার গুলো আমি অন পেজ অপটিমাইজ করলাম। সেই ক্ষেত্রে আপনার সেলস পেজের ক্ষেত্রে, অন পেজের ক্ষেত্রে আপনি এলএসআই এবং আপনার ফিচার গুলো নিয়ে আপনি চটকদার বাক্যই লিখতে পারেন। ব্লগ পোস্টের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় এলএসআই ইউজ করলেন, এনটিটি এসইও ইউজ করলেন, আপনার বিভিন্ন জায়গার কথাগুলো টেনে আনলেন, রিলেভেন্স আসলো, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির কথাটা আসলো। কিন্তু সেলস পেজের ক্ষেত্রে আপনার কপি রাইটিং স্কিলটা টেস্টেড হয়। এখানে আপনি জাস্ট কিওয়ার্ড গুলো স্ট্র্যাটেজিক্যালি প্লেস করলেন এবং বাটন গুলো ঠিকঠাক জায়গা মতো রাখলেন। অ্যাবভ দ্য ফোল্ডে একটা মেসেজ থাকলো, বিলো দ্য ফোল্ডে ৩-৪টা মেসেজ থাকলো, দিয়ে তারপরে প্রত্যেকটা আমি আমার সেলস পেজে সম্ভব মানে ২ থেকে ৩টা মেসেজ দেই। মানে বাটন রাখি। ৭০০ ওয়ার্ডের বা ১,০০০ ওয়ার্ডের হলে 3টা বাটন রাখি। অ্যাবভ দ্য ফোল্ড, মিডল অফ দ্য ফোল্ড এবং লাস্ট ফোল্ডে। তো আর মাঝখানে কাস্টমার ফিডব্যাক থাকে। এইভাবে করলে পরে আপনি এসইও হিসেবে আপনার সেলস পেজে কাজ করার আ এরিয়াটা খুব কম থাকে এজ আ রাইটার। মানে আপনি যদি অন পেজ এসইও করেন এটুকুই। আপনার ইউআই ইউএক্স ডিজাইনাররা বাদবাকিটা করে দেবে। আপনার ওয়েবসাইট ফাস্ট কিনা এটা আপনার ক্লায়েন্ট দেখবে। এসইও হিসাবে আপনি দেখবেন অন্য অন্য একজন পাবলিককে দিয়ে, আপনার রাইটারকে দিয়ে না। তবে যদি বলে যে, "ভাই আমার তো ২,০০০ ওয়ার্ড লিখলে পরে বেশি লাভ হতো। আমার তো ৭০০ ওয়ার্ডের জন্য বেশি লাভ হলো না।" এখানে আপনার কোয়ালিটি প্রাইসটা ম্যাটার করে। আপনি কতটুকু খাটছেন, আপনার প্রসেসটা ম্যাটার করে। এই যে আপনি আপনার ক্লায়েন্টকে নিয়ে রিসার্চ থেকে শুরু করে ডেটা গ্যাদারিং, ডেটা অর্গানাইজিং, তারপরে লেখালেখিটা বাদ দিয়ে বাদবাকি সব প্রসেসে আপনি আপনার ক্লায়েন্ট বা ক্লায়েন্টের টিম মেম্বারকে আ ইনভলভ করলেন। এটাতে আপনার আ মানে ডেডিকেশন, এটাতে আপনার ওয়ার্ক প্রসেস ক্লায়েন্টের কাছে ক্লিয়ার। এরপরে যদি কোন কিছু ভুল থাকে তাহলে পরে আপনি আপনার জায়গা থেকে সেফ। যে আমি সবকিছু ক্লায়েন্টকে দেখে করেছি। প্রত্যেকটা প্রসেসে ক্লায়েন্ট আমাকে প্রত্যেকটা ধাপে আমাকে ওকে করার পরে নেক্সট ধাপে গেছি। আমার এট লিস্ট আর কোন ভুল নাই। রাইটার হিসেবে আপনি স্যাটিসফাইড। এরপরে আপনি রেজাল্ট মনিটর করেন। রেজাল্ট মনিটর করার পরে আপনি ক্লায়েন্টকে বলেন যে, আপনার সেলস পেজটা কি আমি করতে পারবো? আ উম আ মানে শোকেস করতে পারবো? দেন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ অথবা না, তারপরে সে অনুযায়ী। এটাই হচ্ছে কথা। এটাই হচ্ছে আমার প্রসেস। এর মধ্যে অন পেজ এসইও টা যতটুকু করার আমি করি। কিন্তু এসইও র সব সেক্টরটা একজন রাইটারের জন্য নয়। একজন রাইটার শুধুমাত্র অন পেজ এসইও এবং লেখার দক্ষতার উপরে আ ফোকাস করবেন। এই আরকি। এরপরে ওকে। যদি আপনি বেটার প্রজেক্ট ডেলিভার করতে পারেন, আপনার অনারিয়ামটা বাড়বে। এটা থ্যাংক ইউ আমার ভাই, প্রসেস। হচ্ছে একটা ভালো দিলেন আরকি। আমরা আসলে একটা খুব ভালো সেশন পেলাম আরকি হাসনাত ভাইয়ের কাছ থেকে। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছি। এখন হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন নিবো, যেটা আ আমাদের গ্রুপে যে কোয়েশ্চেন গুলো হয়েছে ওগুলো থেকে, এবং হচ্ছে এই ভিডিওর নিচেও বেশ কিছু লাইভ কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আমরা হাসনাত ভাইয়ের কাছ থেকে নিবো আরকি। তো প্রথমত একটা কোয়েশ্চেন ছিল যে এআই কনটেন্ট কিভাবে, মানে কনটেন্ট কিভাবে লিখলে এআই ওভারভিউ তে জায়গা পাওয়া যায় এটা নিয়ে। আর ইনফরমেটিভ কনটেন্টে কি কমার্শিয়াল ইনটেন্ট ইউজ করা যাবে কিনা? আর হচ্ছে এআই এলএলএম অপটিমাইজেশন সম্পর্কে আসলে এই কোয়েশ্চেনটা একটু ইররিলেভেন্ট। তো হাসান ভাই, যে কোয়েশ্চেন গুলো ছিল আরকি ২ টা কোয়েশ্চেন আমি আপনাকে করতেছি আরকি, ফরওয়ার্ড করতেছি। ১ নম্বরটা হচ্ছে কিভাবে কনটেন্ট লিখলে এআই ওভারভিউ তে আসা যায়? বা এটার জন্য কি আলাদা করে আমাদের কোনো কিছু দেখার দরকার আছে কিনা? আ এই জিনিসটা, এবং হচ্ছে ইনফরমেটিভ কনটেন্ট এ কি আসলে কমার্শিয়াল ইনটেন্ট ইনপুট করাটা আপনি কিভাবে দেখছেন আরকি? আমি আমি বেসিক্যালি মাস ৩ এক ধরে এটা নিয়ে নিজেও পড়াশোনা করছি। যে যখন থেকে রোল আউট হলো আপনার এআই ওভারভিউ। সেই ক্ষেত্রে আমি Reddit এবং নিজের এক্সপেরিয়েন্স এও কয়েকটা জিনিস পেয়েছি আরকি, আমি আপনাকে সিরিয়ালি বলে দেই। জি। হ্যাঁ? ১ম এ আপনাকে জানতে হবে যে এআই ওভারভিউটা কি, কিভাবে কাজ করে। এআই ওভারভিউ বেসিক্যালি হচ্ছে Google এর সার্ফের একটা টপে একটা জায়গা। ফিচার স্নিপেট আগে এখানে ছিল। এখন এআই ওভারভিউ চলেছে। Google এর এলএলএম গুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো নেয়।
বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদেরকে সাইট করে এবং সেই অনুযায়ী ইনফরমেশনগুলো নেয়ার পরে নিজেদের মতন করে ওটাকে গুছানোর পরে আপনাকে শো করে। এটা আমি খুব নুব ভাষায় এআই ওভারভিউ এর কথা বললাম। এখন কথা হচ্ছে যে এআই ওভারভিউ এর ক্ষেত্রে গুগল প্রথমে আপনার কন্টেন্টটাকে নেবে, এরপরে নিজের মতো প্রসেস করবে, আপনার কন্টেন্ট আর আপনারা থাকবে না। মানে আপনি তো একভাবে লিখবেন, গুগল নিজের মতন করে ওটাকে প্রসেস করবে, এরপরে হচ্ছে আপনার গুগল শো করবে। সো আমি আপনাকে বলি, এটা বাদে ফান্ডামেন্টালি আর কোনো পরিবর্তন হয় নাই। যে পরিবর্তনটুকু হয়েছে, যারা বলেন তারা মানে কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে একটু কমজোরি কিওয়ার্ড নিয়ে কাজ করেন বা কম পপুলার বা বেশি পপুলার নিশে কাজ করেন, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ব্ল্যাক হ্যাট এসইও বা গ্রে হ্যাট এসইও করেন, এটা ওনাদের চয়েস, তারপরে ওনারা শো করান। কিন্তু বেসিক জিনিসটা সেম। আপনাকে প্রথমেই হচ্ছে হাই কোয়ালিটি ইনফরমেটিভ কন্টেন্ট দিতে হবে, সেটা আপনি সেলস পেজের জন্য লিখেন, সেটা আপনি ব্লগের জন্য লিখেন। আমি আমার প্রসেসটা আপনাকে বলে দিয়েছি। আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ব্রিফ নেবেন, আপনি নিজে রিসার্চ করবেন। রিসার্চ করার ক্ষেত্রে এআই এখনো ফুল প্রুফ ডেটা দিতে পারে না। একটা উদাহরণ দেই, এআই এখনো ভিডিও দেখতে পারে না। আমি এআই ইউজ করেছি রিসার্চের ক্ষেত্রে, কিন্তু আমি এআই আমাকে ইউটিউব ভিডিওর লিস্ট দিয়েছে, আমি বললাম যে এই ভিডিওগুলো দেখো, দেখে আমাকে একটা সারবস্তু দাও। দেখলাম যে এসব বলতেছে যে আমি থার্ড পার্টি চ্যাট জিপিটি কে যদি আমি কোট করি, আই ক্যান নট রিড ডেটা ফ্রম আ থার্ড পার্টি ওয়েবসাইট অর ফাইল স্টোরেজ ওয়েবসাইট অর ভিডিও ওয়েবসাইটস। ইট উইল বি বেটার ফর ইউ ইফ ইউ জাস্ট জাস্ট কপি অ্যান্ড পেস্ট মি দ্য ডেটা। এখন একটা ভিডিও জন্য তো আমি কপি পেস্ট করার জন্য আমার অডিও ট্রান্সক্রিপশন লাগবে, ওইটার জন্য আমি আলাদা খাটবো? তার থেকে ভিডিওটা আমি দেখে নেব। তো এভাবে আমি রিসার্চ করি, রিসার্চ করার পরে রিসার্চটা অর্গানাইজ করি, অর্গানাইজ করার পরে রাইটারকে দেই, অর্গানাইজ করার পরে রাইটারকে দেই। রাইটার তখন ওই একটা জায়গায় কোন কোন সোর্স আমি ইউজ করেছি, কোন কোন পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে, কোন কোন পয়েন্টগুলো নেগেটিভ, কেন নেগেটিভ, কেন এটাকে কাউন্টার করা যায়, কেন এটা অন্যদের থেকে আলাদা, এই রিলেটেড ইনপুটগুলো রাইটার পেয়ে যায়। এটা জাস্ট ডেটা লিস্ট করা না। একজন এসইও হিসেবে আপনার টিমে যদি রিসার্চ অ্যানালিস্ট থাকেন বা এ ধরনের রিসার্চার যদি কেউ থাকেন, তাহলে আমার রিসার্চার যেটা করেন যে এই রিসার্চ ফোল্ডারের মধ্যে নিজের টেক অ্যাওয়েটা দিয়ে দেন। ধরেন দুইটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমি কম্পেয়ার করছি, এই ক্ষেত্রে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা টিভি, তখন আমি বলবো ড্যাজন টিভি কেন অন্য আরেকটা সার্ভিস প্রোভাইডিং টিভি সার্ভিস প্রোভাইডিং বা চ্যানেল সার্ভিস প্রোভাইডিং কোম্পানির থেকে আলাদা। ডাজন হচ্ছে জার্মানির, আর অন্য আরেকটা হচ্ছে আলাদা। তো এটা যখন কম্পেয়ার করব, তখন আমার রিসার্চার ডেটা দেওয়ার পাশাপাশি নিচে একটা নোট দিয়ে দেবে যে আমার মনে হয় যে এটা এটার জন্য উপযোগী, তুমি এই টোনটা ইউজ করে লিখতে পারো। যখন এই ধরনের একটা ডিটেইলড রিসার্চ পেপার ডকে কম্পাইল করে আপনার রাইটারকে দেবেন, তখন রাইটার আপনার হাই কোয়ালিটি ইনফরমেটিভ কন্টেন্ট দিতে পারবে। তারপরে স্কিমা মার্কআপ ইউজ করতে হবে আপনার কন্টেন্টের ক্ষেত্রে, স্কিমা মার্কআপ ইউজ করতে হবে। এটা রেডিটে প্রচুর পরিমাণে কথাবার্তা হয়, আমরা স্কিমা মার্কআপ ঠিকঠাক মতো ইউজ করতে অনেকেই পারি না। এটা মানে যারা এসইও তাদের জিম্মেদারি, এটা রাইটারের জিম্মেদারি না। রাইটার যদি আপনার পাশের টেবিলে বসে কাজ করে, তাহলে পরে ইউ ক্যান টেচ হিম হাউ টু ডু ইট, আদারওয়াইজ নো। তারপরে ওকে। হচ্ছে, কারণ আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন না যে সে কি স্কিমা দিবে না দিবে। আচ্ছা, তারপরে হাই কোয়ালিটি ব্যাকলিংক নিতে হবে রাইটার মানে এসইও হিসেবে। তারপরে ইউজার এঙ্গেজমেন্টের জন্য, দিস ইজ নিউ, ইউজার এঙ্গেজমেন্টের জন্য কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। আপনার হিরো সেকশন বা আপনার টপ অফ দ্য ফোল্ডে আপনি কি ধরনের কথাবার্তা লিখবেন, বটম অফ দ্য ফোল্ডে কি ধরনের কথাবার্তা লিখবেন। এই ক্ষেত্রে আমার থিওরি হচ্ছে কন্টেন্ট কনসাইজ হবে এবং রাইট মেসেজ ক্যারি করবে। আপনার স্টোরিটাও আপনি 2 লাইনে বলবেন, স্টোরিটার জন্য আপনি 3-4টা প্যারাগ্রাফ জুড়ে স্টোরি বলবেন না। স্টোরি টেলিং এভাবে কাজ করে না, ঠিক আছে? এর পরে ইউজার এঙ্গেজমেন্টের জন্য আপনার বাউন্স রেট মনিটর করতে হবে অ্যাজ এন এসইও। তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো কোনটার পর কোনটা দিবেন, এটার স্ট্রাকচার করতে হবে। এগেইন একজন ভালো কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট এবং ভালো কন্টেন্ট প্ল্যানার এই জিনিসগুলো আপনাকে আর্টিকেল ফরম্যাট দেওয়ার সময় দিয়ে দেবে, কম্পিটিটর অ্যানালিসিস করে। তারপরে হচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেগুলো এআই এর এআই পিক করেছে, তারা কোন জিনিসটা ভালো করেছে, কোন জিনিসটা খারাপ করেছে, এটাকে আমরা কন্টেন্ট গ্যাপ অ্যানালিসিস বলি। এইটা করার পরে এই প্ল্যানিং এর অন্তর্গত বিষয় হচ্ছে যে আপনার কোন ইনফরমেশনটা কোন জায়গায় দেবেন। এইটার পরে আপনি হচ্ছে লিঙ্কের দিকে যাবেন, অথরিটি গেইন করবেন। মানে একটা টপিকে, যেমন আমি রাইটার,
রাইট? আমার প্রিডমিনেন্টলি কাজ হচ্ছে আহ, লেখা। এসইওটা আমার বাই প্রোডাক্ট। এসইওটা আমার লেখার প্রয়োজনে আমাকে এসইও নিয়ে ঘাটতে হয়। বাট আই এম নট এন এসইও, আই এম নট আ মার্কেটার। ওয়েল, পাবলিকলি আই এম নট, আমার নিজের প্রজেক্ট আছে। তো আপনি রাইটার, আপনি রাইটিং নিয়েই লিখবেন, ওইটা আপনার এরিয়া অফ এক্সপার্টিজ। মাই পয়েন্ট ইজ আপনার এরিয়া অফ এক্সপার্টিজে আপনাকে স্টিক থাকতে হবে। রাইটিং এর অ্যারাউন্ডে আপনি যদি একটা ব্লগ দাঁড় করাতে পারেন 50টা 60টা পোস্ট দিয়ে, এরপরে দেখবেন আপনি রাইটিং নিয়ে যে যে জিনিসগুলো লিখছেন সেই জিনিসগুলো আপনার সেই জিনিসগুলো বা সেই রিলেটেড কোয়ারির জন্য গুগল আপনাকে ফিচার করবে। অর্থাৎ রাইটিং নিয়ে কথা বলতে বলতে আপনি ভিডিও এডিটিং নিয়ে কথা বলছেন না, এটা আবসার্ড। সো একটা নির্দিষ্ট টপিকের উপরে টপিক ক্লাস্টার করে সেই রিলেটেড নিশে একটা ওয়েবসাইট দাঁড় করান। এটা এসইওরা ভালো বুঝবেন, এটা সিজন রাইটাররা ভালো বুঝবেন, যারা নতুন তাদের জন্য আমি এটা বললাম। হ্যাঁ। ওকে, গ্রেট ভাই। সো আমরা আরো কিছু কোশ্চেন নিব আর কি। সো প্রথমত হচ্ছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কি ডেট? এটার অ্যান্সারটা আমরা নো, সবাই মোটামুটি ভালো মতো নো, জানি, যে নো, এটা আসলে ডেড অ্যাফিলিয়েট ইজ না, নট বাট ডেট। হচ্ছে এটা অ্যাকচুয়ালি আগের মতো হয়তো একটু ফ্রুটফুল না আর কি। আচ্ছা, আর একটা এটা কোশ্চেন উনি যদি এটা করেছেন। যদি আপনার এক্ষেত্রে আমি একটু বলে দিই, এই ধরনের কথাবার্তা আমরা 10 বছর আগে থেকে শুনছি। যখন গুগল প্রথম প্যান্ডা আর পেঙ্গুইন ইয়ে করতো, যখন আমরা প্রত্যেকটা মানে সাব হেডিং এ একটা করে ইয়ে করতাম, ওই কি বলে কিওয়ার্ডস, কিওয়ার্ড পুশ এলএসআই, করতাম 2012-13 সালের দিকে, যখন রিলেটেড প্রথম কিওয়ার্ডস। পান্ডা আপডেট আসলো, তখন মনে করলাম যে আল্লাহ কি করব। তখন আমার মা ফোন দিয়ে বলে, তুই তো এটা করিস, তুই কি চাকরি দেখবি নাকি? কারণ এটা যদি না টিকে, মানে ডুল্যান্সার আর স্কাইল্যান্সারের যুগ থেকে আমার আব্বু আম্মু এই কম মানে অনলাইনে প্রফেশন টিকবে কিনা বা এটার ভবিষ্যৎ কি এটা নিয়ে চিন্তিত। এখন যুগ একটু উন্নত হয়েছে, বাপ মা বলে না, এখন কলিগরা বলে। আর যে কলিগদের বিজনেস আছে এই এসইও কে মাইরা ফেলে তারা বলে। ওকে, তো এখন একটা কোশ্চেন আসছে যে হচ্ছে কয়েকজনকে বলতে শুনলাম এখন নাকি এআই কন্টেন্ট ভালো করেছে, আমি ব্যক্তিগতভাবেও লক্ষ্য করেছি। এক্ষেত্রে ভালো কোনো রেফারেন্স, আচ্ছা রেফারেন্স দিতে সময় লাগবে আর কি। সো রেফারেন্স বর্তমান দিতে সময়ে সময় লাগবে, আমি আমি টুকটাক বলে দেই। এআই কন্টেন্ট আপনার এটা আমি কোট করব স্কাই র্যাঙ্কর মিজানুর রহমান ভাই এবং ওকে আবু মিজান ভাই। তাহের সুমন ভাই, আওয়ামা টেকনোলজিস এর আর কি। ওনাদের সাথে একটা মিটিং এ আমরা মানে কথা হচ্ছিল যে যেই সব নিশে এখনো পর্যন্ত কম্পিটিশন খুব একটা ভালো না, অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেয়া যায়, সেখানে প্রোগ্রামেটিক এসইও আর এআই কন্টেন্ট আনফিল্টার্ড অথবা স্লাইটলি ফিল্টার্ড ভালো কাজ করে। কিন্তু অফকোর্স। কিছু কিছু নিশ আছে যেখানে হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ বেটার প্রিফার্ড, যেমন ওয়াইএমওয়াইএল। আপনি ইভেন্ট ব্লগিং করলে সেটা আলাদা কথা। ইভেন্ট ব্লগিং এ আমরা এক রাত্রে একটা বক্সিং ওয়েবসাইটকে টপ সার্চে টপে তুইলা ওই রাতে মেলা টাকা ইনকাম করে পরের দিন খায়া ফেলে দিছি, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি ব্র্যান্ড ওয়েবসাইট তৈরি করেন, আমার সাথে কথা হয়েছে সাজগোজ ব্র্যান্ডের যিনি ব্র্যান্ড অ্যাডভাইজার ছিলেন তার সাথে। উনার বেশ কিছু মানে উনার প্রথম কথাই হচ্ছে অথরিটি তৈরি করতে হবে এবং ছোটখাটো বিউটি রিলেটেড টপিকে কাস্টমারদেরকে ডিরেক্ট অ্যাডভাইস দিতে হবে এবং সে অনুযায়ী লেখালেখি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আমি ওই রিলেটেড সেমিনারে সবকিছু এখানে বলছি না, কারণ ওটা পেইড সেমিনার, ওটা এক্সক্লুসিভ মেম্বারদের জন্য ছিল একটা গ্রুপের। তো উনারা যেটা বলেন যে ব্র্যান্ড তৈরি করতে গেলে এআই ইজ জাস্ট এ টুল। এআই শুড নট বি ইয়োর গো টু থিং ফর রাইটিং। আপনার ব্র্যান্ড তৈরি করতে গেলে একটা সাস বা একটা সাজগোজের বা যে কোনো কম্পিটিটিভ নিশে আপনার ইউজার ডেটাকে বের করতে হবে, আপনার কোহর্ট অ্যানালিসিস করতে হবে, মানে রিসার্চ ভালো করতে হবে, আপনার বায়ার পার্সোনা তৈরি করে সেই বায়ারদের ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে, ডেটা ড্রিভেন কন্টেন্ট দিতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে রিসার্চ ভালো করা, বিভিন্ন ফোরামে কথাবার্তা বলা, কথাবার্তা বলার পরে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে তাদের ডেটাগুলোকে ইনফোগ্রাফিক্যালি প্রেজেন্ট করা। ঠিক আছে? নাইস। তো এইটাই আর কি। এখন যদি এর পরে যদি আপনি এআই কে একটা সার্টেন পার্টে ইউজ করতে পারেন এবং আপনি যদি সেরকম দক্ষ হন, তাহলে এআই ক্যান ইল্ড ইউ গুড রেজাল্টস। আর না হলে আপনাকে এমন জায়গায় যেতে হবে যে জায়গায় কম্পিটিশন খুবই কম। আমি একা বলছি না, স্কাই র্যাঙ্কর মিজান ভাই বলেছে, ডো নট নক হেম। উনি ইদানিং নিজের একটা পার্সোনাল কাজে ব্যস্ত, এই কারণে উনি আমি ওনার নামটা বলেছি ভিডিওতে, উনি খেপে যাবেন।
উনি আমার বন্ধু মানুষ, খালি বলেন যে ভাই আপনি আমাকে খালি মানুষ রেফার করেন, আমার কল ধরতে ধরতেই জীবন চলে যায়। সো ডু নট নক হিম। আচ্ছা। কিন্তু এটা কথা এরকমই যে লো কম্পিটিটিভ সাইটে, বা আরো একটা বড় কথা, 15টা ওয়েবসাইট যদি আপনি এআই দিয়ে করেন আপনার 3টা টিকবে, বা 20টা করলে 3টা টিকবে, সবগুলো টিকবে না। না, আমরা 3টা টিকলে ওইটা দেখি। অন্যরকম মানুষ, রাশেদ অফকোর্স। হাসান আকাশ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার সাকসেস রেট 30%, দ্যাট ইজ হাইয়েস্ট। এলএলএম ইউজ ইয়েস। কইরা, ডেটা ট্রেন কইরা, হ্যাঁ, 30%, মানে 100টার মধ্যে 30টা টেকে, 10টার মধ্যে 3টা টেকে। তা আমরা টেকা জিনিস দেখি, যতগুলো ওয়েবসাইট ফেইল করে সেগুলো দেখি না। অফকোর্স। হুম। আচ্ছা, আবার আরো কিছু অনেকে কোশ্চেন আছে। আছে। হ্যাঁ, শিওর, আমরা বলেন। হচ্ছে কোশ্চেন গুলো নেই আর কি। একটা কোশ্চেন ছিল যে হচ্ছে হাউ টু স্টার্ট কন্টেন্ট অ্যান্ড ফিনিশ দ্য কন্টেন্ট, হাউ টু রিসার্চ কন্টেন্ট ইন দ্য এজ অফ এআই। সো এটার মনে হয় অ্যান্সার আমরা দিয়ে ফেলছি। হাসনাত ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, আচ্ছা লিঙ্কটা হচ্ছে আমাদের চ্যানেলে গ্রুপে হচ্ছে আমরা শেয়ার করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে একটা কোশ্চেন ছিল যে হচ্ছে সার্ভিস পেজ কন্টেন্ট লোকাল এসইওর জন্য, এটা যদি একটু এক্সপ্লেন করতেন যে হচ্ছে কিভাবে লেখা উচিত বা কি কি এলিমেন্টস সার্ভিস থাকা পেজের দরকার আর কি, একটু ক্ষেত্রে 2 মিনিটের মধ্যে। লোকাল এসইওর ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কারণ এক একজন ক্লায়েন্টের ভিএড টেস্ট থাকে। হ্যাঁ, একজন ক্লায়েন্ট হয়তো বা বলেন যে তুমি স্টোরি দিয়ে শুরু করবা, হিরো সেকশনে তুমি মেসেজটা দেওয়ার পরে একটা স্টোরির মতন তৈরি করবা 1000 ওয়ার্ডের মধ্যে, যেন ক্যাপটিভেট হয়ে যায়, হ্যাঁ, অডিয়েন্স। আবার অনেকে বলে যে আমি সার্ভিস পেজ করব লোকাল এসইওর ক্ষেত্রে মুভিং এ, যেমন allaroundmoves.com বলে আমার একটা ওয়েবসাইট ছিল, এটা বিদেশি ওয়েবসাইট, এই জন্য বললাম ক্লায়েন্ট আমাকে মারতে আসবে না। এটার পিয়ানো মুভিং নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, উনি বললেন 2000 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট আমি সেলস পেজ হিসেবে ইউজ করবো, এটা উনার ইয়ে। উনি এক একটা পিয়ানো মুভিং এর জন্য $1300-1400, এমনকি $2000 করেও নেন। বর্তমানে সাইটটা আছে কিনা আমি জানি না, গতদিন পেয়েছি। দাঁড়ান, আমাকে একটু সময় দেন, আমি সাইটটা আছে কিনা জাস্ট দেখে নিই। আহ, তো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট কি চায়। তো ক্লায়েন্ট যেটা অফকোর্স। চায়, সাসপেন্ডেড আর কি। তো ওয়েবওয়্যারে ছিল, ওয়েবওয়্যারের কোনো কারণে সাসপেন্ডেড হয়ে গেছে। তো কথা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কথা বলার পরে ক্লায়েন্ট বলবে যে 700 ওয়ার্ডের মধ্যে ওয়েবসাইট করতে হবে, সরি সেলস পেজ করতে হবে, অথবা 1000 ওয়ার্ডের মধ্যে করতে হবে, বা 1200। আমি ম্যাক্সিমামই 1200 থেকে 1300 ওয়ার্ডের মধ্যে পাই। এর মধ্যে কিছু ওয়ার্ড আপনি লিখতে পারবেন না, এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। এটা ওয়ার্ড কাউন্ট বাড়াবে কিন্তু আপনার হাতে নাই। সো আপনি 1300 ওয়ার্ডের পাইলে পরে আপনি বাই ডিফল্ট 1000 ওয়ার্ডের মধ্যে করে দেবেন, বাদ বাকি 300 ওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট যা ইচ্ছা তাই করুক। এরপরে অফকোর্স। ক্লায়েন্টকে বলবেন যে তুমি হিরো সেকশনে কি চাও। এই যে আমি হিরো সেকশন বারবার বলছি, হিরো সেকশন বারবার বলছি, একটা সময় কিন্তু আমি হিরো সেকশন বলে কোনটাকে এটা জানতাম না। এটার জন্য একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো কিছু কিছু অফকোর্স। টার্মিনোলজি আছে যেগুলো গুগল করতে হবে। হিরো সেকশন কি, তারপর অ্যাবভ দ্য ফোল্ড কি, মিডল অফ দ্য ফোল্ড কি, কপিরাইটিং এ দ্য রুল অফ ওয়ান কি। আমি হইলে পরে একটা ওয়েবসাইটের পেজ নেই একটা, ওইটা ওই কোম্পানি কি জন্য ইউনিক, লোকালে ওই মানে লোকালিটিতে আরো 10 জন ওই সার্ভিস দিতে পারে, কেন ওনার কাছ থেকেই সেই সার্ভিসটা নেবে, এই মেসেজটা আমি রিইনফোর্স করি। একটা মেসেজ, বাদবাকিগুলো দেই, কিন্তু ওই বাদবাকিগুলো আবার একটা মেসেজকেই সাপোর্ট করে। তারপরে আমি ক্লায়েন্টকে বলি যে আমার প্ল্যানিংটা হচ্ছে এখানে হিরোতে আমি এটা দিব, মিডল অফ দ্য ফোল্ডে আমি এটা দিব, এরপরে আমি একটা ডেটা চার্ট দেব, ডেটা চার্ট দেওয়ার পরে তুমি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারবা এটা দিব, তারপরে তোমার কোম্পানির লেগাসি সম্পর্কে একটা কথা বলে তোমার কাস্টমার ফিডব্যাক দেওয়ার পরে শেষ করে দেবো একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে। অফকোর্স। এটা আমার জেনারেল। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বলে যে একটা ফরম্যাট অনুযায়ী লিখতে হবে, যে লোকাল এসইওর ক্ষেত্রে 10টা সেলস পেজ হলে 10টা সেলস পেজের চেহারা সুরত একই থাকবে, মোটামুটি একই থাকবে, জাস্ট ভাষা আলাদা থাকবে। এটাকে বলে টেমপ্লেটেড কন্টেন্ট। টেমপ্লেটেড কন্টেন্টও কিভাবে দিবেন, এটার জন্যও ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ক্লায়েন্টের সাথে আপনি একবার না 3বার 4বার কথা বলেন, তাকে মিটিং এ ডাকেন। কারণ ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট দিয়ে অন্য কাজে বিজি হয়ে গেলেন, আপনি বললেন আমি প্রজেক্টটা পারবো, আপনি একটা প্রজেক্ট দাঁড় করালেন, লিখলেন, লেখার পরে আপনি ক্লায়েন্টকে বললেন হয়ে গেল আমাকে টাকা দাও। টাকা দেওয়ার পরে 2 মাস পরে ক্লায়েন্ট আপনাকে নক দেবে যে কি লিখছো, বা 7 দিন পরে আপনার মানে লাক খারাপ থাকলে নক দেবে যে কি লিখছো, এটা তো হয় নাই। রাদার দ্যান হিয়ারিং দিস ফ্রম হিম আফটার হোয়াট ইউভ ডান, আপনি এই কাজটা সুচারুভাবে করার জন্য ক্লায়েন্টের সাথে রেগুলার, এবং আপনার যদি রাইটিং টিম থাকে আপনার রাইটিং টিমের সাথে রেগুলার কমিউনিকেশন মেনটেন করেন। এটা আপনার গরজ, কারণ আপনি এই সেলস পেজটা ঠিকঠাক মতো গেলে, এটা রেজাল্ট ইল্ড করলে, এটা আপনি আবার পোর্টফোলিওতে দেখাবেন।
তাহলে যদি আপনি এটার এবার ক্লায়েন্টের পক্ষ থেকে দুটা কথা বলি, এটা যদি আপনি বেনিফিট রিপ করেন তাহলে পরে এটার নেগেটিভ সাইডটাও আপনাকে দেখা উচিত। হ্যাঁ, অফকোর্স। তো ক্লায়েন্টের সাথে আপনি মিটিং করেন, মিটিং করে প্রত্যেকটা স্টেপ ক্লায়েন্টকে দেখায় দেখায় করেন। এরপরে ক্লায়েন্টের মিটিং এর একটা রেকর্ড রাখেন, আপনি কি বলেছেন আপনার একটা রেকর্ড রাখেন। এরপরে ক্লায়েন্ট যদি কোনো ভুল ধরে তাহলে ক্লায়েন্টের ওই ম্যাটেরিয়াল অনুযায়ী ক্লায়েন্টকে আপনি কল ব্যাক করতে পারবেন। তুমি এটা বলেছিলে, আমি এইভাবে করেছি। এখন এটা কিভাবে এডিট করতে হবে, কতটুকু এডিট করতে হবে বলো। তাহলে কারেকশনটা কতটুকু করতে হবে এটা সম্পর্কেও আপনার একটা আইডিয়া থেকে যাবে। তবে অফকোর্স। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শেষ কথা, একজন বলেছেন শুরু কিভাবে করব। শুরু করবেন একটা ক্লিয়ার মেসেজ দিয়ে, ১ লাইন বা ২ লাইনে। আমি প্রেফার করি ৩০ থেকে ৫০ ওয়ার্ডের মধ্যে হিরো সেকশনের জন্য সেলস পেজে। শেষ করবেন একটা প্রমিস দিয়ে। তাহলে আমার সেলস পেজের স্ট্রাকচার হলো, ১ম এ আপনার রিসার্চ ভালো হতে হবে, প্ল্যানিং ভালো হতে হবে। প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাকে সেলস পেজটা একটাই মাত্র মেসেজ ক্যারি করবে। একটা ইউএসপি দিয়ে ওই ইউএসপি কে রিইনফোর্স করবে। ডেটাটা ওই ইউএসপি কে, মানে ওই ইউএসপিটা নিয়ে লিখতে হবে। তারপর ডেটা ওই ইউএসপি কে রিইনফোর্স করবে। একটা স্টোরি বলতে হবে সেলস পেজের মাধ্যমে। ওই স্টোরিটাও যেন আপনার ওই একটা মেসেজকে সার্ভ করে। তারপরে ওই ওই একটা মেসেজ কে সার্চ করে একটা প্রমিস করবেন আপনি আপনার অডিয়েন্সকে। ওই প্রমিসটা ফুলফিল করার মতন যোগ্যতা আপনার থাকতে হবে। আপনাকে ১০ টা প্রমিস করবেন না, তোমার আমি এটা করে দেবো, ওটা করে দেবো। আপনি একটা রিয়ালিস্টিক প্রমিস করবেন যে প্রমিসটা আপনি কিপ করতে পারেন আপনার সার্ভিস দিয়ে। ওই সার্ভিসটাই কেনার জন্য, ওই প্রমিসটা কেনার জন্য লোকজন সার্ভিস না ওই প্রমিসটা, ওই অ্যাসুরেন্সটা আপনার কাছ থেকে কেনে আপনাকে নক করবে। এবং এটা করলে দেখবেন যে আপনার অডিয়েন্স কমে গেছে। আগে ২০০০ জন পড়তো, এখন ২০০ জন পড়ে। কিন্তু দ্য ট্রিক ইজ ২০০০ জনের মধ্যে ২০ জন আপনার প্রোডাক্ট কিনতো, ২০০ জনের মধ্যে ৫০ জন কিনবে। আপনার অফকোর্স। কনভার্সন রেটটা বেড়ে যাবে। এটাই হচ্ছে কথা। ওকে, সো আমাদের আর ২-৩ টা কোয়েশ্চেন আমরা নিব আরকি। সো প্রথমত একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে কি এলিমেন্ট অফ হাই পারফর্মিং এসইও কনটেন্ট টুডে, এইটা। আরেকটা শর্ট কোয়েশ্চেন ছিল, মেসেজের হ্যাঁ না ক্লারিটি, উত্তরটা আছে। মেসেজের ক্লারিটি এবং মানে মেসেজের ক্লারিটি, ইউজ কিওয়ার্ড লেস, ক্লিয়ার মেসেজ রাখেন। আর হুম, হুম। হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার বেটার করেন, প্যারাগ্রাফ গুলো ছোট করেন, রিডিবিলিটি ভালো রাখেন। হ্যাঁ, অফকোর্স। আপনি রাইটার, এটা প্রমাণ করার জন্য আপনাকে খুব হেভি হেভি শব্দে অনেক কিছু লিখতে হবে, নট নেসেসারি। সিম্পল মেসেজ রাখেন, সিম্পল মেসেজ ডেলিভার করেন, মেক শিওর ইট রিচেস ইওর অডিয়েন্স অ্যান্ড ইট হিটস ইওর অডিয়েন্স। এই জায়গায় আপনার আর আপনি হচ্ছে পড়তে পারেন। আপনাকে আমি বলি, মেলিসা বোল্টনের লেখা পড়তে পারেন, ক্রিস্টি হাইন্সের লেখা পড়তে পারেন, অ্যালেক্স হরমোজির চ্যানেলটা দেখতে পারেন। রাইট? এদের লেখালেখি পড়লে বা এদের পড়লে পরে আপনার চিন্তা চেতনাই আলাদা হয়ে যাবে। অ্যাজ অ্যান এসইও অ্যান্ড অ্যাজ এ রাইটার, রাইটারদের জন্য অফকোর্স। বেশি। হ্যাঁ? কারণ তখন আপনি একটা বাবলে থাকবেন না। যে এআই বোধহয় খাইয়া দিল, হ্যান-ত্যান হাবি-জাবি। এই মানুষগুলো এখনো 7 ফিগারস আর্ন করে কপি লিখে। কেন? তাদের অবশ্যই তাদের আম রেপুটেশনকে লেভারেজ করে। কিন্তু এ মানুষগুলো আসলেও জানে, মেলিসা ডাল্টন, তারপরে ক্যারল টাইস এর বইগুলো পড়ে আমি শিখেছি। তারপরে 'আ ওয়েব কপি দ্যাট সেলস' মারিয়া ভেলোসো। তারপরে হচ্ছে আমি অথেন্টিক রাইটারদের কথা বলছি। আমি অপ্টিমাইজেশন আনার জন্য রাইটারদের, মানে সরি, ভিজিটর আনার জন্য রাইটারদের কথা বলছি না। আপনি লিখতে জানলে আপনার ব্লগে বা আপনার লেখায় ভিজিটর আসবে। হ্যাঁ? অ্যাজ এ অফকোর্স। রাইটার। তো আচ্ছা, এটাই। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ব্লগ কি এখন করা উচিত হবে কিনা? এটা আপনার পার্সোনাল মতামত থাকলে দেন। আ ব্লগ এটাই। করা উচিত হবে ভাই। আমি তো করি। ব্লগের মধ্যে ওকে। আপনি ডাইভার্সিফিকেশন করতে পারেন, ইনভেশন মানে এ আপনার অথরিটি বিল্ড আপ করার জন্য আপনি যদি সেই জায়গায় এক্সপার্ট হন। যেমন আমি রাইটিং নিয়ে ব্লগ করলে পরে আমি সেখানে ভিডিও দেব। আমি রাইটিং নিয়ে ব্লগ করলে পরে সেখানে আমি রাইটিং এর বিভিন্ন কনসেপ্ট ব্যাখ্যা করব। গ্রোসারি রাখবো, কনসেপ্ট গ্রোসারি বিভিন্ন জায়গায় জাস্ট একটা পেজ থাকবে, ইনফিনিট স্ক্রলিং এর পেজ, যেখানে সব রাইটিং এর কনসেপ্ট গুলো নিয়ে আমি আমার মতামত দেব। আর বিভিন্ন কেস স্টাডি দেব, কোন ক্লায়েন্টের প্রজেক্ট আমি কিভাবে হ্যান্ডেল করেছি। যদি ক্লায়েন্টের প্রজেক্ট আমি না দিতে পারি, নিজে দামি প্রজেক্টের জন্য লিখবো ১০ টা আর্টিকেল। হোয়াট এভার আই রাইট উইল নট গো টু ওয়েস্ট। আমি এটা শোকেস করব যে আমি ১০ টা B2B প্রজেক্টের জন্য আর্টিকেল লিখেছি। এই আর্টিকেল, এই আর্টিকেল গুলো লেখার জন্য আমি এই চ্যালেঞ্জেস ফেস করেছি, এটা এভাবে সলভ করেছি। তখন আমাকে ক্লায়েন্ট অটোমেটিক্যালি দেখবে। আবার বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আমি লিখবো।
যেমন দ্য ডেইলি লাইফ অফ এ রাইটার, আমার রাইটিং হ্যাবিট নিয়ে লিখবো, রাইটিং কোন কোন বইগুলো পড়েছি এগুলো নিয়ে লিখবো। সো আমি যে জায়গায় এক্সপার্ট সেই জায়গায় যদি টপিক রিসার্চ করার ক্ষমতা এবং ক্লাস্টারিং করার ক্ষমতা আমার থাকে, তাহলে ব্লগ ইজ স্টিল আ ভায়াবল থিং টু ডু। এখন এইটা আমার ধৈর্য আছে একটা ব্লগ দাঁড়াতে, আপনিও জানেন অ্যাজ এন এসইও, আমিও জানি অ্যাজ এন এসইও অ্যাজ এন রাইটার, যে একটা ব্লগ দাঁড়াতে 1.5 থেকে 2 বছর টাইম লাগে যদি আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে চান। এখন অনেকে মনে করে 8 মাসে ইনকাম করব, এটা প্রথমের দিকে অ্যামাজন এসে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে। পার্সোনাল ব্লগ বা নিশ ব্লগ কম্পিটিশন থাকলে পরে 1 থেকে 1.5 বছর লাগে নোটিসেবল হতে। ওই ধৈর্যটা রেখে যদি ডাইভার্সিফিকেশন করতে পারেন ইনফরমেশনের, অ্যাট দ্য সেম টাইম অপটিমাইজিং দেম ফর এসইও, ইউটিউবের জন্য অপটিমাইজ করে ভিডিও দিতে হবে, আপনার ব্লগ পোস্ট নতুন এসইও ট্রেন্ড অনুযায়ী লিখতে হবে, তারপর কিওয়ার্ড অপটিমাইজেশন করে এনএলপি অ্যাড্রেস করতে হবে। এগুলো করে যদি আপনি ব্লগ রান করেন, ইটস স্টিল আ ভায়াবল আইডিয়া। আমি আমার প্রথম মুভি ওয়েবসাইটের ডোমেইনটা কাউকে বলি নাই, কারণ ওইটা আমি বাইব্যাক করে পুনরায় আমার একটা সময় মুভির ওয়েবসাইট করার ইচ্ছা ছিল। সো ব্লগিং উইল ওয়ার্ক ইন এভরি ডে অ্যান্ড এজ, কিন্তু ব্লগিং এর স্বরূপ পাল্টাবে। আগে হয়তো বা আমরা একটা ব্লগে খালি আর্টিকেল দিতাম, কিন্তু আমরা ব্লগে হয়তো টিউটোরিয়াল সেকশন দিয়ে এখন টিউটোরিয়াল দিব, কেস স্টাডি দিব, ভিডিও সেকশন দিয়ে ভিডিও আর্কাইভ করে আমার ফেস দেখিয়ে আমি ভিডিও করব, জাস্ট টু শো গুগল যে আই এম আ রিয়েল ডিল। অফকোর্স। এভাবে সো করলে পরে ওয়েল প্ল্যান্ড ব্লগ করলে এখনো কাজে দেয়। হাসনাত ভাই, আমরা আসলে আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে আসি। এখন আপনি যদি হচ্ছে আপনার অডিয়েন্সকে যদি হচ্ছে কোনো মেসেজ দিতে চান, তাহলে একটু শর্ট করে একটা মেসেজ দিতে পারেন। এরপর হচ্ছে 3টা মেসেজ দেব। ফর এসইওস, আপনার রাইটারদের সাথে রেগুলার মিটিং করেন, রেগুলার মিটিং করে আপনার রাইটারদের কোয়ালিটি জাজ করেন। একজন রাইটার 6 মাস ধরে কোয়ালিটি আর্টিকেল দিয়ে 7 মাসের বেলায় ভুল করতে পারে, তার সাথে কথা বলেন। মানে নাথিং গোজ ফার্দার দেন কমিউনিকেশন। হ্যাঁ, অফকোর্স। আর আপনার টিমে ভালো ভালো রাইটার হায়ার করেন, যারা রাইটার এআই ইউজ করে তাদের হায়ার করেন। এআই $10 রাইটারদের এমনিতেই ভাত মেরে দিয়েছে। ঠিক আছে, যারা বলে যে 150 টাকায় আর্টিকেল দিব, 200 টাকায় আর্টিকেল দিব, তারা বেসিক্যালি একটা লো কম্পিটিটিভ নিশে প্রোগ্রামেটিক এসইওর জন্য আর্টিকেল জেনারেট করে বা কন্টেন্ট জেনারেট করে। তারা হয়তো বা 15 দিনের একটা ফ্রি ট্রায়াল নিল, ওইটাতে তাদের পয়সা হইলো না, তারা ওইটা থেকে ইনকাম করার জন্য এটা করে। আলটিমেটলি লং রানে আপনি যদি ব্র্যান্ড দাঁড় করাতে চান, আপনি যদি একটা বিজনেসকে সময় দিতে চান, আমি বি ফোকাসড আলোচনা বেশি করেছি এখানে, বি তে এখনো ইয়ে করে, তো এই ধরনের ব্র্যান্ড দাঁড় করানোর জন্য ইউটিলাইজ আ রাইটার হু মানে ইউটিলাইজ আ রাইটার হু নোজ এআই রাদার দেন অ্যান এআই ইউজার হু নোজ রাইটিং। হ্যাঁ, অফকোর্স। আর হচ্ছে কমিউনিকেশন করেন, রাইটারদের জন্য বলবো পড়েন, আর স্পেশালাইজেশনের দিকে মুভ করেন। আপনি যদি ইবুক ভালো লেখেন, তাহলে আপনি ইবুকেই মুভ করেন। ওই মার্কেটটা হিউজ মার্কেট, নন ফিকশন। নন ফিকশনের জন্য নিনজা রাইটার্স একটা গ্রুপ আছে ফেসবুকে। সো এই ধরনের গ্রুপগুলোকে আপনি লিঙ্কডইনে খুঁজে বের করেন, ইয়ে করেন। আপনারা ব্লগে পড়ে আছেন কেন অ্যাজ এ রাইটার? স্ক্রিপ্ট রাইটিং এর দিকে যান, স্ক্রিপ্ট প্রোডাকশনে মাথা দেন। আপনি আপনার ভয়েস ওভার আর্টিস্টের সাথে স্ক্রিপ্ট নিয়ে বসেন যে আমি এটা স্ক্রিপ্ট এভাবে লিখেছি, তুমি কোন কোন জায়গায় স্ট্রেস দিবা, কোন কোন জায়গায় এডিট করতে হবে আমাকে বলো। দিস ইজ আ জব। আমি এটা ডিডেস্ক প্রাইভেট লিমিটেডে করেছি স্ক্রিপ্ট সুপারভাইজার 2022 সালের অক্টোবর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত এটা করেছি আমি। অ্যাজ এ রাইটার আমি স্ক্রিপ্ট রাইটারের সাথে বসতাম, বসে তার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন কোন শব্দগুলো চেঞ্জ করে দিলে সে ভালোভাবে বলতে পারবে, তার প্রোনাউন্সিয়েশনের কোথায় ঘাটতি হচ্ছে না ঘাটতি হচ্ছে। এটা এক্সটেন্সিভ পড়াশোনা না থাকলে আপনি করতে পারবেন না। আপনাকে আজীবন ব্লগ লিখতে হবে, ব্লগে পয়সা আছে না। গো ইন্টারন্যাশনাল, ভিজিট ইন্টারন্যাশনাল গ্রুপস, ইউটিলাইজ লিঙ্কডইন, ইউটিলাইজ রেডিট। রেডিটের ডু অ্যান্ড ডোন্টস গুলো পড়েন, সেগুলো নিয়ে 2-10টা আইডি খুলে এক্সপেরিমেন্ট করেন, আপনার 5টা টিকবে বা 2টো টিকবে। কিন্তু ওই যে 2টো আইডি টিকে গেল, ওইটা থেকে আপনি হিউজ ক্লায়েন্ট পাবেন ওখানে। রাইটারদের বলছি, এসইওদেরও বলছি তাই। একজন ভালো রাইটার আপনার অ্যাসেট, কোলাবোরেট উইথ হিম, মানে তাকে ইউটিলাইজ করেন, তাকে ইউটিলাইজ করে সার্ভিস দেন, ফর্ম আ বন্ড। অনেক 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 সময় রাইটার ভালো বলতে পারে আপনার এসইওদের চাইতে, যে একটা কন্টেন্ট কিভাবে গেলে পরে একজন কাস্টমারকে হিট করবে। ইনপুটটা নেন। অনেক এসইও আছে রাইটারের ইনপুট দেয় না। আমি অনেক ক্লায়েন্টকে পেয়েছি যে মিটিংই করতে চায় না,
বলে যে আপনার রাইটারদের সাথে মিটিং করতে পারলে পর আপনার মানে রাইটাররা কতখানি আবুল। আরে ভাই, প্রজেক্ট আপনার। আহ, আমার রাইটাররা যতই দক্ষ হোক, আপনার সাথে মিটিং করলে পরে আরো ভালো হয়তো বা প্রজেক্ট ডেলিভার করতে পারবে। সো নেভার আন্ডার এস্টিমেট সিটিং ডাউন উইথ ইয়োর ক্লায়েন্ট। আপনার রিসার্চ অনেকটা ইজি করে দেবে, চ্যাট জিপিটির চাইতে ইজি করে দেবে, কারণ আপনার ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার চাইতে বা চ্যাট জিপিটির চাইতে ভালো জানে, কারণ হি ইজ দ্য ডেভেলপার অফ দ্য প্রোডাক্ট, রাইট? মার্কেট পজিশনিংটা নিয়ে গবেষণা করেন, মার্কেট পজিশনিং কি, এই কনসেপ্ট গুলো নিয়ে যখন আপনি পড়বেন, তখন দেখবেন চ্যাট জিপিটির কাজ আপনি অর্ধেকটা নিজেই করে দিয়েছেন। এই জন্য অনেক এআই রাইটার, মানে সরি, অনেক রাইটার এআই ইউজ করেন না এখনো। মার্কেট পজিশনিং একটা কি টার্ম, যখন আপনি বি টু বি নিয়ে কথা বলবেন তখন মার্কেট পজিশনিং আসবে। এগুলো নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে পড়াশোনা করেন, রাইটারদের বলছি, এই তো। ওকে, ধন্যবাদ হাসনাত এরপরে ভাই। আপনি এআই ইউজ আহ, করতে পারেন। তখন দেখবেন কে যেন একজন বলেছিলেন যে এআই প্রম্পট কিভাবে দেব, এইগুলো নিয়ে যখন পড়াশোনা করবেন তখন আপনি এআই কে যে প্রম্পটটা দেবেন তখন ওইটা আপনার আইডিয়াল প্রম্পট হয়ে যাবে। 10 জনের কপি করা প্রম্পট আপনার কিওয়ার্ড বসায় দিলে পরে সেম স্ট্রাকচারে সেম ধরনের লেখা পারমুটেশন কম্বিনেশন করে এআই আপনাকে দেবে। এটার ব্যক্তিগত ভুক্তভোগী আমি। জন উইক পার্ট 4 মুভির যখন আমরা রিভিউ করি, একটা রিভিউ আর্টিকেল লিখেছিলাম, তখন আমি এআই কে যতবার রিফ্রেশ করেছি সেম কোয়ালিটির প্রম্পট ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডে দিলে পরেও সে সেম ল্যাঙ্গুয়েজ গুলোকে পারমুটেশন কম্বিনেশন করে সেম স্ট্রাকচারে কন্টেন্ট দিয়েছে। কন্টেন্টের ইংরেজি ভাষার ভিন্নতা ছাড়া অন্য কোনো মৌলিক ভিন্নতা আমি পাইনি। সো আপনি রাইটার হন, দেন এআই ইউজ করেন, রাদার দেন ইউজিং এআই অ্যান্ড বিকামিং এ রাইটার। আপনি হয়তো কম দামে কটা প্রজেক্ট নিতে পারবেন, লং রানে আপনাকে কেউ পুষবে না, মানে বা রাজশাহীর ভাষায় বললে মানে আপনার কেউ খোঁজ নেবে না যদি আপনি এআই ইউজ করে লেখেন। আপনি যদি লেখার ক্ষেত্রে এআই ইউজ করেন, লেখার ফান্ডামেন্টালস গুলো এবং অ্যাডভান্স টেকনিক্স গুলো জেনে, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন, না হলে পারবেন না। আপনার কোর স্কিল অ্যাজ এ রাইটার না থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে তখন নিশ থেকে নিশে ঘুরে বেড়াতে হবে, আপনি স্পেশালাইজেশনে যাবেন না। এখনো যখন আমি রেডিটে যাই, তখন বলে যে আমি সাস টুলের মার্কেট রিপোজিশনিং এর জন্য এমন একজনকে চাই যে এই সেক্টরে 7 বছর ধরে বা 8 বছর ধরে লিখছে এবং এই ধরনের অডিয়েন্স গুলো সম্পর্কে জানে, তাদের চাহিদাগুলো সম্পর্কে জানে। আই এম উইলিং টু পে $200 পার 1,000 ওয়ার্ডস। এটা বিদেশিরা পারে, আমরা পারি না কেন? আমরা জাস্ট জানি না এগুলো কোথায় থেকে আসে, এই আর কি। সো কোয়ালিটি গড়ার জন্য সময় দেন, পড়েন, পড়াশোনা করেন, স্টাডি। রাইটারদের বলছি, এসইওদের বলছি, ইওর রাইটার, গুড রাইটার ইজ অ্যান অ্যাসেট ফর ইউ। রাইটারের সাথে কমিউনিকেট করেন, আপনার কোথাও ভুল হলে সেটাও বলেন তাকে, বিশ্বস্ত কাউকে, তার ভুল হলে শুধরায় দেন। নাথিং পারফর্মস বেটার দ্যান আ টিম, এই আর কি। লুথর ভাই, হয়ে গেছে আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা আসলে অনেক সময় নিলাম, এবং হচ্ছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ যদি এছাড়া আপনাদের কোনো কোশ্চেন মিস করে থাকি, তাহলে হচ্ছে হাসনাত ভাইয়ের জন্য আমি গ্রুপে একটা থ্রেড ওপেন করে দিব। ওখানে হচ্ছে আপনারা সরাসরি হাসনাত ভাইকে কোশ্চেন করতে পারবেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে আর কি, বিশেষ করে রাইটিং রিলেটেড। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।